চাটা ঠিকঠাক ছিল? Cha was good. The choice of biscuit is also good. তুমি মারি বিস্কিট খাওনি না? আমরা গরিব মানুষ, একটু মারি বিস্কিট মারিটা না, আর কি। bakery biscuit. বেকারি বিস্কিটটা কে এনেছিল? বলো। নাইস। Starting this way. ওর নিজের পছন্দ বলে এনেছে। বাই চান্স যদি আমরা কেউ না খাই, এক পিস এক্সট্রা খাবে, সেই জন্য। না রে, আমি খেয়ে নেবো। 2021 থেকে আমার স্বপ্ন ছিল যে আই স্টার্ট এ পডকাস্ট, যেখানে কনসেপ্ট এটা হবে। তো বিভিন্ন কারণে সেটা হয়ে ওঠেনি, টিমের কারণে হয়তো কোথাও গিয়ে হয়ে ওঠেনি, সবার দোষ দেবো না, হয়তো আমি কোথাও একটা গিয়ে ল্যাকলাস্টার হয়ে গেছিলাম বলে হয়তো সেটা হয়নি। আমার মনে হয় যে আমার এই ডিসিশনটা তখনও ঠিক নিয়েছিলাম আমি, এখনও আমার মনে হচ্ছে ঠিক। তার কারণ হচ্ছে আশেপাশে যা হচ্ছে, ব্যাঙের ছাতার মতো যা হচ্ছে, তোমার মনে হয় না যে সবাই কপি করতে ব্যস্ত, সবাই হার্ড মেন্টালিটিতে পেছনে পেছনে দৌড়তে ব্যস্ত। সিম্পল জিনিস ধরে বলছি, অডিও স্টোরি, ঠিক আছে? তো জানতাম তুমি ওখানে আসবে। সিম্পল জিনিস ধরে Yes, বলছি, yes, অডিও yes. স্টোরি। কেউ নতুন কিছু বলছে না, কোয়ালিটিও দিচ্ছে না। কোয়ালিটি বলতে কি, আমি মানে আমাদের কাছে কোয়ালিটি বেঞ্চমার্ক কি? সানডে সাসপেন্স বাংলায় অ্যাটলিস্ট আমার মনে হয় যে অল ওভার ইন্ডিয়াতে যদি অডিও স্টোরি ব্যাপারটাকে কেউ পপুলার করে থাকে, হিন্দি irrespective of the language, একদম it was always Sunday Sunday suspense. suspense. I will still agree to that. একদম হ্যাঁ। ওটিটির মার্কেটে যেভাবে টিভিএফ ওয়াজ দ্য ডিসরাপ্টার, যে টিভিএফ করলো, Correct. তারপরে সব একের পর এক ব্যাঙের ছাতার মতো করতে শুরু করলো। অডিও স্টোরির মার্কেটে কিন্তু সানডে সাসপেন্স ওয়াজ দ্যাট, অ্যাটলিস্ট ফর মি। এবার তুমি আরও বেটার বলতে পারবে, কারণ মানে লেটস কাম টু দ্য পয়েন্ট। সেটা হচ্ছে যে তুমি সানডে সাসপেন্সের এই ব্র্যান্ডিংয়ের পেছনে মানে তুমি অনেক বড় একটা পার্ট প্লে করেছো, মানে অ্যালং উইথ মেনি আদার থিংস। তো সেই এক্সপিরিয়েন্সটা তোমার একটু বলো, মানে তুমি কি শিখেছো? তুমি আমার মনে হয় কলেজ থেকে ডিরেক্টলি বোধহয় গিয়েছিলে ওখানে সম্ভবত, আমি যদি ভুল না করি। So the story was very simple. First of all, I do not belong to this background, যেটা আমি এখন করছি, ঠিক আছে? Which is the So আমি তো ধরো I am a BCom dropout, ঠিক আছে, from Maulana Azad College, 3 বছর BCom করলাম, then I had to take that dropout tag with myself, because আমি যখন সেন্ট জেভিয়ার্স অ্যাপ্লাই করেছিলাম, এই অ্যাপ্লাই করার পেছনে একটা স্ট্রাগল স্টোরি আছে। বাবাকে 3 বছর লেগেছিল কনভিন্স করতে যে আমি 3 বছর? হ্যাঁ, ততদিন বিকম করছিলাম আমি, এবং কাজ করা শুরু করে দিয়েছিলাম। তো এই বিকম করার সাথে সাথে যেটা হয়েছিল, রেডিও 1, যেটা এখন তোমার রেডিও নাশা হয়ে গেছে, রাইট? ওরা একটা আরজে হান্ট করে, যেটার প্রথম আরজে হান্টে আমি আর আমার বন্ধু দেবর্ষী, আমার এই কলেজে সব থেকে বড় দুটো বাচাল, আমরা ভেবেছিলাম যে আমরা একটু নিজেদের সেলফ প্রোক্লেম বাচালটাকে একটু ব্র্যান্ডিং করি, ওখান থেকে কামাই। হ্যাঁ, চলো যাওয়া যাক। তো প্রথমে গেছিলাম, জাজ করতে এসেছিল, আমরা গেছিলাম প্রবাবলি ভাগ্যতনে কোথাও একটা অডিশন হয়েছিল, ঠিক আছে? সো প্রবাবলি এটা এখন যে আমার বন্ধু, সে ভুলেও গেছে, সে আমার অডিশন নিয়েছিল, সে এখন খুব ভালো বন্ধু আমার, সেটা হচ্ছে মিউজিক ডিরেক্টর নীলায়ন চ্যাটার্জি। তো আমরা সেইখানে বসে অডিশন দিয়েছিলাম একটা ছোট্ট রুমে, অ্যান্ড উই গেট সিলেক্টেড। তারপরে অনেকগুলো রাউন্ডস হয়েছিল, রাউন্ডসে উই হ্যাড টু কাম আপ উইথ গুড আইডিয়াস এটসেট্রা ব্লা। সো সেটার সূত্রে দে অফার্ড বোথ অফ আস অ্যান অন এয়ার শো অ্যাজ গেস্ট স্টারজেস ফর আই থিঙ্ক 3 to 6 months। আমার এক্স্যাক্টলি টেনিওরটা মনে নেই, অনেক বছর হয়ে গেছে, দ্যাট ইজ 2010। এটার হওয়ার হয়ে গেল, মোটামুটি হয়ে যাওয়ার পরে তারপরে তো জেভিয়ার্স হলো। আর এটা হওয়ার পরে আরেকটা জিনিস হলো, যেটা হচ্ছে পিপল স্টার্টেড নোটিসিং। সো তখন আমি নিজেকে মার্কেট করতে জানতাম না, ব্র্যান্ড করতেও জানতাম না। People started noticing and they started realizing that I have a good voice, which I also did not know. You do have a good voice. So, thank you so much. So for that reason, and primarily I would like to thank out here, that was one of the people, RJ Roy for sure, ঠিক আছে? আমাদের গেস্ট এসেছিল। ইয়েস, তোমাদের গেস্ট এসেছিল। RJ Roy ম্যাসিভ সাপোর্ট দিয়েছিল, বিকজ আমরা যারা, আমি আর দেবর্ষী কিছুই জানি না, তারা একটা লাইভ শো করছি, এই সাপোর্টটা RJ Roy, তখন শেলি, যে এখন প্রোগ্রামিং হেড ফর মির্চি, শেলি, শেখর দা, RJ শেখর, যে এখন আর RJ হিসেবে কাজ করছে না, আর অ্যাগেন নিউ সানডে সাসপেন্সে কাজ করছে। আর একজন ছিল প্রতীক দা, আর দুজন ছিল, প্রতীক দা, and there was RJ Cherry, her name is Arpita Mahipal. So I remember these names because these were my support system. দেবর্ষীর কথাটা আমি আর বলছি না, দেবর্ষী জানে সেটা। তারপরে ওটা করার পর করতে করতে এমসি করা শুরু করলাম। দেন এলো আমার সব থেকে বড় চ্যাপ্টার, বাবাকে কনভিন্স করা দ্যাট আই ডু নট ওয়ান্ট টু পারসু বিকম।
ঠিক আছে, যেটা আমি অনেক দিন ধরে বলে আসছিলাম, বিকজ হি ওয়ান্টেড মি টু ডু অ্যান MBA, অ্যান্ড আই থিঙ্ক অ্যাজ এ ফাদার হি ওয়াজ ভেরি সর্টেড উইথ দ্যাট ভিশন, দ্যাট বাবার ওপিনিয়ন ছিল যে MBA করলে হয়তো আমার ছেলে দাঁড়িয়ে যাবে। আমাদের সময় কিন্তু MBA এর ভ্যালু ছিল প্রচন্ড, এখন তো ভিড় জিরো কম হয়ে ছিল। গেছে। বিকম করলেও তুমি অ্যাটলিস্ট 15,000 টাকার একটা স্যালারি অন্তত মিনিমাম পেতে। অ্যাবসলিউটলি। এখন তুমি MBA করেও 15,000 টাকার স্যালারি পাবে না। বিকজ দেখো না, ভিড় বেড়ে গেছে। তখন প্রচণ্ড। MBA এর ভিড় সত্যি কম ছিল। And I realized if I would have done MBA, maybe I would have actually been driving Mercedes today. তো সেটাই হয়তো হয় না, বাট ঠিক আছে, আই ডোন্ট রিগ্রেট। কিন্তু এই বিকমের পড়া যে কটা সিলেবাস বা যে কটা পড়াশোনা করেছে, হয়তো 40 বা 45 উপর কোনোদিন পাইনি, ঠিক আছে, টু বি ভেরি অনেস্ট, ঠিক আছে, জাস্ট পাস করেছি। তো সেই জন্য কিন্তু আমার কোনো রিগ্রেট নেই, তার কারণ এই এক্সপিরিয়েন্সগুলো আমার এখন কাজে দিচ্ছে। সো একটা ফাইন্যান্স, একটা ল, এই যে পাস পেপারগুলো, ঠিক আছে, আমি হয়তো পড়িনি, বাট আই হ্যাভ অ্যান আইডিয়া। ওরকম ডিপলি পড়লে হয়তো আরও বেটার করতে পারতাম এখন, ঠিক আছে। বাট এই জিনিসগুলো নিয়ে যে ধরো এখন আমি দুটো অর্গানাইজেশনের সাথে যুক্ত আছি অ্যাজ বিজনেস হেড, আই আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস। সানডে সাসপেন্সে যখন তুমি ঢুকলে, কি করে ঢোকাটা কি করে হলো তোমার? সানডে সাসপেন্স সরি মির্চিতে যখন তুমি ঢুকলে। এমসি করছিলাম অনেক দিন ধরে, দেন আই জয়েন সামওয়্যার এজ এ পিআর। সো আমাকে বললো যে তুই এমসি করিস মানে খুব ভালো কথা, পিআরও কর। ওকে, ঠিক আছে। তো আমার কাজই ছিল ক্লাবে বসে থেকে ডিল তুলে আনা, এটাই আমার কাজ ছিল, শুধু পিআর করা। মানে ঠিক আছে, হ্যাঁ, এবার সেটা Deal পিআর তুলে বলবে আনাটা না, মানে ধরো কোনো অর্গানাইজেশনের জন্য যখন পিআর করছি, সো দেয়ার ওয়াজ আ কোম্পানি কল্ড, ছাড়ো নাম নেবো না, কারণ নাম নিও কোম্পানিটা না, উঠে হ্যাঁ। গেছে, হ্যাঁ, হুম। তো সেটা নাম নেবো না। সেই কোম্পানিতে যখন যুক্ত ছিলাম, সেই কোম্পানির কাজই ছিল টিকিটিং অ্যান্ড ইভেন্টস, ঠিক আছে, এবং 4টে লোকের সাথে তো আলাপ করতে হবে, ঠিক আছে। এই যে পিআরটা আমরা ভুলে যাই করতে কাজের সময়, এটা তো করতে হয় অ্যাক্টিভলি। সো কাজের তাদের সাথে সম্পর্ক বিল্ড করে একটা বিজনেস আনা, ডিল তুলে আনা, তো এটাই ছিল আমার কাজ। So how is this different from being a PR and from being a business development executive? Nothing, it's all the same. নাম আলাদা। My responsibility only was to develop relationships with clients. বিজনেস পার্টটা অন্য কেউ দেখতো, এটা জেনারেলি একটা সেলস টিমে কনভার্ট হয়ে যায়। বাট আমাদের যখন ভারতবর্ষে তুমি ব্যবসা করছো না, বা তুমি কলকাতায় বা পশ্চিমবঙ্গে বসে ব্যবসা করছো, যত কম ফর্মাল হবে, যত বেশি ইনফর্মাল হবে, তোমার ব্যবসাটা থেকে যায়। সো এইটাই ভুলে যায় মানুষ। তখন বলবে, তো আমি কি করতাম, কি মানে আমার কি তখন আইডিয়ালি করা উচিত ছিল যে ওকে, আই থিঙ্ক আই হ্যাভ ফিগার আউট হোয়াট দিস ক্লায়েন্ট ওয়ান্টস, দ্য সেলস টিম ট্যাগিং অ্যাট দ্য সেলস টিম, এই প্লিজ জন্য টেক আমার ইট আপ। কর্পোরেট কালচার ভালো লাগে না। এটা করতে করতে আই গট আ কল ফ্রম SVF. ওকে, I joined as a video editor সেখানে। তো PR থেকে ভিডিও এডিটর। yeah, that is what I wanted to do, because এই যে জেভিয়ার্সের ক্যান্ডিডেটটা তো তোকে বলেন, জেভিয়ার্সে তো আমি পড়েইছিলাম মাস কমিউনিকেশন ভিডিও প্রোডাকশন। ও, I was always a film lover, film buff. তখন জেভিয়ার্স থেকে খুব ভালো ভালো ছেলে মেয়ে উঠে এসেছিল, যেমন এখনকার জিতু, Yes. নীল ভট্টাচার্য, প্লাস হচ্ছে সৌম্যজিৎ মজুমদার, যে মজুমদার। হচ্ছে আমাদের রিসেন্টলি একটা সিনেমা রিলিজ হলো দেবী চৌধুরানী, তার ওয়ান অফ দ্য প্রডিউসার্স। হোম কামিং বলে একটা খুব সুন্দর সিনেমা আছে সোনি লিভে, ডিরেক্টোরিয়াল ডেবিউ। ডিরেক্টোরিয়াল ডেবিউ। ওর কিছু মানে অসাধারণ কিছু মানে নিয়েছিল, প্রজেক্ট চলছিল তখন, প্রজেক্ট ইউবা বলে। হ্যাঁ, হ্যাঁ, লোক লাস্ট অবধি করবো, অ্যাকচুয়ালি ফুল নাম লোক। তো এগুলো মানে কলকাতা ইউথ থিয়েটার ফেস্টিভ্যাল প্রথমবার ওই এনেছে, সৌম্যজিতের মাথা থেকেই বেরিয়েছিল। ফেস্টিভ্যাল মনে হয় সুপ্রভ এনেছিল, যদি খুব না ভুল। সেম, ওরা একই গ্রুপে করতো। এরা দেখো, তারপর ওরা ব্রাঞ্চ আউট হয়ে যায়, সুপ্রভ SOS করে, ও লোক নিয়ে করে। তো ওরা সবাই অ্যাকচুয়ালি সেম ব্যাচের, তো ওদের মাথা থেকেই বেরিয়েছিল। তারপর তো ইউথ থিয়েটার একটা মুভমেন্টই হয়ে গেল, শুরু হয়ে গেল। এখন তো ইউথ থিয়েটার বলে একটা বস্তুই হয় কলকাতায়। তো কিছু দারুণ দারুণ ক্রিম ছেলে মেয়ে বেরিয়েছে তখন। তো সেখানে মোটামুটি পিআর করতে করতে ভিডিও এডিটর হিসেবে জয়েন করি। এই জয়েন করার পরে আমরা, আই অলসো কাম ফ্রম দ্যাট স্কুলিং, যেখানে ইন্ডিপেন্ডেন্ট সিনেমা থেকে শুরু করে ফিল্ম মেকিংটা ভালোভাবে শেখানো হয়েছে, ইভেন ইফ আই ডিড নট গো টু আ ফিল্ম স্কুল, ঠিক আছে। উই হ্যাড অ্যামেজিং প্রফেসর্স, উই হ্যাড দ্যাট ক্রিম অ্যামাউন্ট অফ ফ্যাকাল্টি, যারা শেখানোতে কোনো খামতি ছাড়েনি। এখনও আমার সিনেমা নিয়ে কোনো প্রশ্ন নেই গুরু, ঠিক আছে। সো অফ বিং আ ফিল্ম স্টুডেন্ট, ঠিক আছে, look at what I'm doing right now. It's not a degradation or something, it is just adding skills to my layer, because someday I want to make a film, I want to sell it like the way I'm selling other products, other IPs for other people, etc., my people.
সেখানে দাঁড়িয়ে তো হ্যাঁ, এবারে ঢুকে যখন গেলাম তখন ভাবলাম যে এদেরকে সিনেমা বানাতে শেখাতে হবে। কি বানাচ্ছে এসবিএফ? শ্বশুরবাড়ি জিন্দাবাদ, মাই গড! When you see Buñuel and শ্বশুরবাড়ি জিন্দাবাদ does not even fall flat, dude. আমার মনে হয় ওই তখন ব্যাপার ছিল, একটা ইন্টেলেকচুয়াল ব্যাপার ছিল। তুমি কি এডিট করতে? প্রোমো? মিউজিক ভিডিও, প্রোমো ছিল তার মধ্যে একটা ছোট পার্ট। এসবিএফ মিউজিকে প্রথমে আমি জয়েন করি। এসবিএফ মিউজিক তখন আমার বস ছিল প্রথমে রাজীব বিশ্বাস, নট দ্য ডিরেক্টর রাজীব বিশ্বাস, জানি। যে এসবিএফ এর পোস্ট প্রোডাকশন এখন হেড বা কোঅর্ডিনেটর প্রবাবলি। So he was there. Then I got transferred to Amit Bose. Amit Bose was my ex-boss at SVF Music. সেখান থেকে আমার আর অমিত দার সম্পর্ক শুরু, পরে গিয়ে সেটা উড়ি বাবা হয়, সেটাতে আসছি পরে। সো এইখানে এই যে কালচার শক একটা হচ্ছে, আমি তো বলছি আরে আমার সাথে বসবে, আমি শিখিয়ে দেবো সিনেমা, ঠিক আছে? কন হ্যাঁ মিস্টার মহতা, কন হ্যাঁ মিস্টার সোনি, এই অ্যাটিটিউডটা আমার মধ্যে আছে, ঠিক আছে? এইটা যে কোনো একদিন ভাঙবে আমি বুঝতে পারিনি, ঠিক আছে? অ্যান্ড দিস টু পিপল, ঠিক আছে, আমি সুযোগ পেয়েছি, টু বি ভেরি অনেস্ট, আই হ্যাড দি অনার টু ওয়ার্ক ক্লোজলি উইথ দ্যাম অ্যান্ড লার্ন আ লট ফ্রম দ্যাম, ঠিক আছে? মানে আজকে এই যখন এডিট করছিলাম একদিন সকাল সকাল, Mr. Mohata calls me from the room and I used to report to Ravi Sharma, who's not a part of SVF right now. He's exploring some other opportunities in Bangalore probably. So Robida and Shrikanda, প্রথম তো আগে এনাদের সাথেই আমার আলাপ হয়, কাজ নিয়ে কথা হয়, ঠিক আছে? শ্রীকান্তের সাথে একবারই আমার যে আলাপটা হলো, প্রথমবার আলাপ হলো, রবিদাই করিয়েছিল, মিস্টার রবি শর্মাই করিয়েছিলেন। এবারে ব্যাকগ্রাউন্ডটা আমি জানতাম না যে আমার ব্যাপারে কথা হয়েছে, 4টে কাজ হয়তো করেছি ঢুকে, খুব ভালো লেগেছে। অ্যান্ড ব্যাক দেন ওয়েন আই ওয়াজ অ্যান এডিটর, মোশন এফেক্টসের কাজ খুব হয়তো কম হতো, বিকজ মোশন এফেক্টসের লোকজনই খুব কম পাওয়া যেত। তো যারা অ্যাডব তোমার কি যেন আফটার এফেক্টসটা অপারেট করতে পারে, আমি সত্যি পারতাম না, আমি জানি না, বিকজ আমি তো প্রিমিয়ার প্রো শিখে এসেছি, ফাইনাল কাট প্রো শিখে এসেছি। এই ফাইনাল কাট প্রোতে কী করে আফটার এফেক্টসের কাজ নামাতে হবে এইটা জানি আমি, জুগাড় এইটা করে দিতাম, সেটাই হয়তো লোকজনের পছন্দ হতো, টু বি ভেরি অনেস্ট। একদিন এরকম খুব সকালবেলাতে মিস্টার মহতা তার রুমে ডেকে পাঠান। আমি তো ভেবেছিলাম সেই সকালটা ওয়াজ মাই লাস্ট সকাল, মানে কোম্পানির মালিক ডেকে পাঠাচ্ছেন তোমাকে, তুমি কাজ করছো। আর আমরা তো রস্টারে কাজ করতাম, আমাদের কাছে ব্যাক দেন তখন লেক গার্ডেন্সে এসবিএফ এর অফিস ছিল। আমি আর বিজয় বলে একজন, বিজয় এখন স্টারের সাথে কাজ করে, তো হি এডিটস অল দ্য ম্যাচেস নাও, অল দ্য বিহাইন্ড দ্য সিনস ম্যাচেস। সো বিজয় রাতে আসতো বা সন্ধ্যাবেলা আসতো, আমি সকালে কাজ করতাম, ঠিক আছে? এই সকালে এসে যখন মালিক ডেকে নিয়ে যাচ্ছে, দ্য ফার্স্ট থট দ্যাট কামস টু ইউর মাইন্ড, গেল আমার চাকরিটা। এত আতলামো কেন? অলটু ক্যা, why do you want to change everything? Just be happy with whatever they are, however they are. তো আমি তো প্রথমে বললাম তো he did compliment on the work that I was doing. I'm glad that it reached out to him. These work that ছোট ছোট কাজ, একটা মিউজিক ভিডিও যে একটা মানুষ দেখেছে, আমি তো এক্সপেক্টই করিনি, ঠিক আছে? আমি তো ভাবছি ক্যা বানাতে হো, হাম বানানা শিখায়েঙ্গে, এই অ্যাটিটিউড নিয়ে ঢুকেছি। সেখানে এই মানুষটার এই প্রথমবার এই 3টে ফার্স্ট 3 মিটিংস আই রিমেম্বার, যে আমরা মজা বলে একটা প্ল্যাটফর্ম তৈরি করছি, অ্যান্ড আই বিলিভ ইউ ক্যান বি এ গুড অ্যাডিশন, অ্যান্ড ব্যাক এন্ডে কীভাবে সামলাবে দেখে নাও, তোমার রবিদার সাথে কথা বলে নাও, কিন্তু আই ওয়ান্ট ইউ হিয়ার। তারপরে আমার ঢোকার পরে ঐশ্বরিয়াও ঢোকে একসাথে, তো আমরা দুজনই একদম ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এমপ্লয়িজ অফ হইচই। সেই মজায় কি পরে হইচই হয়েছে? কারেক্ট, সেই মজাটা পরে, মজা নামটা জমছে না, তারপরে নামটা চেঞ্জ করে হইচই করা হলো। হইচই নামটা কি করে হলো? It came, I think, we were asked to give a lot of suggestions. So one of these suggestions worked out, Hoichoi. ঠিক আছে? It came from somebody, I don't exactly remember the person's name, but it was one of the key pillars of Hoichoi. So either মনিদা হবে বা বিষ্ণুদা হবে বা যে কোনো একজন হবে, বা রাহুল দাও হতে পারে, আমার ঠিক এটা দারুণ ইউটিউব শর্টস হবে যে হইচই কি করে এলো। হ্যাঁ, হইচই দ্য nomenclature, because I still remember লেক গার্ডেন্স অফিসে শ্রীকান্দার রুমে সেই হোয়াইট বোর্ডটা, যেখানে অনেকগুলো নাম লেখা হচ্ছে, তার মধ্যে মজাটা এরকম বড় করে লেখা হচ্ছে, ইসমে মজা নেই মজা মে মজা নেই আয়া। আমি আচ্ছা ইসকো কে, আমি তো জানি না প্ল্যাটফর্মের নামও ভাবতে হবে, এটাও একটা কাজ। আমি তো ভাবতাম যে প্ল্যাটফর্মের নাম তো ভেবে আসে, এটাও একটা শিক্ষা আমার কাছে। আচ্ছা, ওয়েল এন্ড গুড। নামটা যখন প্ল্যান করা হচ্ছে, তার ব্যাক এন্ডে কাজ চলছে, কিন্তু কি কাজ, কি আমরা ওয়েব সিরিজ বানাবো, ওয়েব সিরিজ দেখো, হ্যাঁ আমি টিভি সিরিজ দেখি, ওয়েব সিরিজ পার সে তো তখন কনসেপ্টটা ছিল না। টিভি সিরিজ কি, তখন তো সবে টিভি বুম হচ্ছে, কি দেখো, সব ইন্টেলেকচুয়াল নাম, এক্সপ্যান্স দেখি আমি, আর একটা ছিল কি ব্ল্যাক মিরর দেখি, এসব, ঠিক আছে, বড় বড় সব হেভি নাম। তো আমার বন্ধু বান্ধবরা
ছিল খুবই মানে আধ্যাত্মিক যারা, আই হোপ বাংলা শব্দটা ঠিক বললাম, মাঝে মাঝে বাংলা শব্দ মানে তুমি ইংলিশে কি বলতে চাইছো বলো? নলেজেবল, জ্ঞানী। জ্ঞানী। ও মাই গড, আধ্যাত্মিক হচ্ছে স্পিরিচুয়াল। স্পিরিচুয়াল, সরি ভাই, গোধূলি আমাকে ঝেঁটা দিয়ে তাড়া করবে বলে এই শিখিয়েছি তোকে, ঠিক আছে? So yeah, definitely that is how I figured out names of movies etc. তখন তো আমাদের 10 টাকা সাইবার ক্যাফে সেশনস ওয়ার মাস্ট, ঠিক আছে? So আমি সাইবার ক্যাফেতে যেতাম কিন্তু এই কাজগুলো করার জন্য, এটা কাজ ছিল না, কিউরিওসিটি। সো ব্ল্যাক মিরর দেখতে বললে এগুলো, তারপর সো তারপর এসব বলছে, আমি তো ভেতরে ভেতরে প্রাউড। আমি যা দেখেছি তোমরা তো শোনোইনি না। হ্যাঁ এক্স্যাক্টলি, আরে आप तो सुनने, आई एम श्योर नहीं सुने होगे आप, ঠিক है? তো অল্টো তুই বল হইচইর জন্য কি করব? এটার তো উত্তর নেই আমার কাছে, প্রিপেয়ার্ডও নই, আমি তো জানি না, দেখতে হবে। সো চেষ্টা করছি টু আন্ডারস্ট্যান্ড যে হোয়াট ইজ হি থিঙ্কিং, হাউ ইজ হি থিঙ্কিং। সেই জায়গাটা আমি নিলাম, একটা ডাউনলোড নিলাম, নেক্সট দিন 10খানা আইডিয়া নিয়ে গেলাম, আবার সেই অ্যাটিটিউড আমার, ঠিক আছে? এমন দেবো 10খানা আইডিয়া, 10 বার ওপর নিচে ইয়েলো বি গ্রেটফুল ফর দ্য রেস্ট অফ মাই লাইফ। আমি বললাম জানবেই না, আমি বললাম হয়তো ধরো ফর এক্সাম্পল আমি যেটা বলেছিলাম, গিরিশ ঘোষ, গীতাঞ্জলি, ধরো তখন খুব পাতি আইডিয়াস নিয়ে কাজ হতো, একদম একদম বেসিক লেভেল আইডিয়াস। গিরিশ ঘোষের বায়োপিক কোনোদিন দেখিনি, আমাকে বলেছিল কী দেখিনি আমরা, এই মনীষীদের কী কী দেখিনি, আমাদের বাঙালি মনীষীদের কোন কোন জিনিস দেখিনি। রবীন্দ্রনাথের বায়োপিক হয়তো হয়েও গেছে, সবাই জানে কী করেছে না করেছে থ্রু হিজ ওয়ার্কস, বাট গীতাঞ্জলি নিয়ে কোনো কাজ হয়নি। ক্যান উই ডু সামথিং রিগার্ডিং গীতাঞ্জলি? ক্যান উই ডু গিরিশ ঘোষ বায়োপিক? ক্যান উই ডু XYZ এটসেট্রা? সেখান থেকে কোনো আইডিয়া কি আলটিমেটলি ম্যাটেরিয়ালাইজ হয়েছে? নট রিয়েলি। রবীন্দ্রনাথের কাজগুলো নিয়ে আমরা একটা ফোকাস রেখেছিলাম যে রবীন্দ্রনাথের কাজ নিয়ে আমরা কাজ করব, তো সেটা করেও ছিলাম আমরা। সম্ভবত মানভঞ্জন ওদের রবীন্দ্রনাথ, হ্যাঁ। আর এরকম তোমার ওনার জন্মবার্ষিকীতে আমরা মোটামুটি একটা করে কন্টেন্ট আমরা প্ল্যান করতাম যে এটা লেটস মেক দ্যাট এটসেট্রা। সো আমি তাহলে কিছুই জানবে না, গিরিশ ঘোষকে আমি শিওর হি ওন্ট নো। জাস্ট ইমাজিন, এমনি এসবিএফ চালাচ্ছে, এমনি চালাচ্ছে, কি চাচ্ছ তুই? শ্বশুরবাড়ি জিন্দাবাদ। ডু ইউ নো হু ইজ ডেভিড লিঞ্চ? ডু ইউ নো স্পিলবার্গ? ইউ ডোন্ট নো ব্রো, লার্ন ফ্রম মি। এই অ্যাটিটিউড নিয়ে ঢুকেছি আমি। তারপরে যখন গিরিশ ঘোষের কথা বললাম, সেই মানুষটা আমার বলা উচিত না এইভাবে আমার, বাট অ্যাকচুয়ালি হয়েছিল আমার, এই ওপর থেকে যে প্যান্টটা ছিল না, জিপটা খুলে নামিয়ে দিল। মানে আমি যতটুকু গিরিশ ঘোষ নিয়ে পড়াশোনা করেছি বা জানি, নলেজ যতটুকু আছে, হি নোজ 100 times better than that. Who's he? Mohta or Soni? Mr. Shrikant Mohta. Mr. Shrikant Mohta knows every page of every novel he has read till now. That can be a Rabindranath Thakure's novel, that can be a Somaresh Majumdar novel, that can be even a Sharadindu novel. He knows Byomkesh in and out probably, I don't know. This man is a bag of knowledge. And I thought he is just a person who's running a company like a Bania. টাকা আছে, চালাচ্ছে। হ্যাঁ, এটা আমার কাছে কালচার শক হলো। ভাই আমাকে এইভাবে, আমি তো অতটা বাঙালি না যতটা এই লোকটা বাঙালি। ইয়া মিস্টার শ্রীকান্ত মোহতা এত ফ্লুয়েন্টলি বাংলায় কথা বলেন, ঠিক আছে? তুমি কোনোদিন বুঝতেই পারবে না যে উনি বাঙালি নন, উনিও বাঙালি, ঠিক আছে? কিন্তু বাংলা অ্যাজ এ কালচার উনি এত সুন্দরভাবে অ্যাডপ্ট করে নিয়েছেন, আমি জানি না বাকিরা পেরেছি কিনা। মেবি আই এম বায়াস টুয়ার্ডস হিম, ঠিক আছে? বিকজ ওনার থেকে আমার এই প্রথম শিক্ষাটা শুরু, যে কি করে কন্টেন্ট বানাতে হয় শেখ। তারপরে যখন দেখলো যে প্রচণ্ড ঘেঁটে ফেলছি, আমাকে বলতো ঠিক আছে। কেন এবারে দেখছে যে উনি দেখছেন যে সময় দিচ্ছেন উনি আমাকে বা ঐশ্বরিয়াকে, এই প্রথম দুটো এমপ্লয়িজ, আর আমরা তো তখন লিটল কিডস। এই যখন আমরা কাজ করছি, আমরা তো ঘেঁটেই ফেলছি, আমরা তো কোনো করিনি এই কাজটা। কন্টেন্ট প্ল্যানিং এটা কি হয়? একটা ওটিটির জন্য কন্টেন্ট প্ল্যান করো বসে কিন্তু বসে। আমার কথা হচ্ছে যে তুমি করনি, ওটা ওদের কাছেও নতুন, তাহলে ওরা কি করে এই প্ল্যানিং গুলো আগে থেকে জানে? মানে কন্টেন্ট প্ল্যানিং তোমার কোনো আইডিয়া নেই, ওদের কি করে আইডিয়া আছে? ওদের আইডিয়া কিন্তু নেই, বাট দে নো হোয়াট দে ওয়ান্ট। সো একটা কিভাবে সাজাতে, হাউ ডু দে নো? মানে আমার কথা হচ্ছে যে হাউ ডু দে নো যে একটা জাপানি টয় খাবে বাংলায়? হাউ ডু দে নো যে একটা শুরুর দিকে সিরিজগুলোর নাম বলো, একটা দুপুর ঠাকুরপো খাবে, একটা হ্যালো খাবে, একটা হোলিফাক খাবে? কি করে মানে কি করে, হাউ ডু দে নো? দে জাস্ট নো। ইট ইজ অল অ্যাবাউট, ট্রাস্ট মি, এটা আমি হয়তো বলে তোমাকে কোনোদিন বুঝিয়ে উঠতে পারবো না।
এটা ওই সার্কেলে না, তোমাকে একটু সার্কেল বললে ভুল হবে, ওই জায়গাটায় তোমাকে থাকলে তোমাকে বোঝাতে বেটার পারবো। কারণ দিস ইজ সামথিং দ্যাট দে নো অ্যান্ড what I ignored. I can tell you my side of the story. What I discarded, what I ignored was their immense amount of experience and that passion. And they read a lot. They know what the market wants. They know what Bangalis want. মানে আমরা তো নাই ধরো প্রত্যেক দিন দোকানে রোল চাউমিন খাচ্ছি, যে বলছেন হ্যাঁ বাঙালিদের রোল পছন্দ, চাউমিন পছন্দ, আদৌ পছন্দ কিনা জানি না, টু বি ভেরি অনেস্ট, ঠিক আছে? শ্রীকান্ত অ্যান্ড মনিদা দে নো বেটার। হয়তো আমি ওভার ক্লেম করছি, ওভার এক্সাজারেট করছি, বাট দে নো ইট, দে হ্যাভ বিন রানিং দ্য বিজনেস লাইক দ্যাট। দে ডেফিনেটলি নো ইট, দে নো হোয়াট উইল রান। চাঁদের পাহাড় কেন করতে হবে? ডেফিনেটলি একটা ঋতুদার সিনেমাগুলো করার পেছনে একটা আর্কাইভাল লাইব্রেরির একটা কনসেপ্ট আছে। এগুলো আর্কাইভ সারা জীবন থেকে যাবে, নাহলে তো মানুষটাকে ব্যাকিং দিত না। কৌশিক গাঙ্গুলি যখন ওই ছবিটা করে, ওরা তো বলেওছে যে মানে মিস্টার শ্রীকান্ত মোহতা অনেকবার বলেছেন অনেক ইন্টারভিউতে যে আমরা শ্বশুরবাড়ি বানাচ্ছি, আমরা জিতের সিনেমা বানাচ্ছি, সেগুলো আমরা বানাচ্ছি বিজনেস অ্যাসপেক্টকে মাথায় রেখে। ঋতুদাকে ব্যাক করছি কারণ ওটা আমরা বানাতে চাই, ওটা আমাদের 5 জেনারেশন 6 জেনারেশন পরে আমরা দেখাতে চাই, যেন দেখাতে পারে লোকে যে উই হ্যাভ মেড দিস অলসো। তো এটা উনি বলেছেন, এটা তার পেছনে কোনো বিজনেস অ্যাসপেক্ট ছিল না, ছিল না। ইট ওয়াজ জাস্ট অ্যাগেন মার্কেটটাকে ধরে রাখা। যখন বাংলা ইন্ডাস্ট্রি ফর্ম হচ্ছে, যখন বাংলা ইন্ডাস্ট্রি গ্রো করছে, এই মার্কেটটাকে ধরে রাখার পেছনে এসবিএফ এর বিশাল বড় হাত আছে। জাস্ট বিকজ আমি চাকরি করেছি বলে বলছি না, আমার এখন সত্যি কোনো অ্যাসোসিয়েশন নেই এসবিএফ এর সাথে। না এরকম না আমাকে এসবিএফ কাজ দেবে বলে আমাকে এত কথা বলতে হবে, তাহলে তোমাকে আগেই বলে দিতাম না তোমাকে দেবে না আমাকে দেবে। হ্যাঁ, হি নোজ কোনটা খাবে কোনটা খাবে না। এরা তো সিরিয়ালও করে, এরা তো জানে। তখন শাহনাদি ওয়াজ অ্যাসোসিয়েটেড ডেফিনেটলি, অ্যান্ড শাহনাদি অ্যাগেন হ্যাজ এ লট অফ সিরিয়াল এক্সপিরিয়েন্স। সেখানে দাঁড়িয়ে ক্রিয়েটার শাহানা দত্ত যে সিরিয়াল সাকসেসফুল সিরিয়ালস ডেভেলপ করে, ডেলিভার করে এসছে, শি ওয়াজ দ্য বেঙ্গলি ইকুইভ্যালেন্ট টু একতা কাপুর বলতে পারো। তখন ছিল, শাহানা দত্তের নামে সিরিয়াল চলতো, এখনো চলে কিন্তু তখন তো আরো বেশি চলতো। সেটা ওয়েব সিরিজে কনভার্ট হয়েছে। সো ইন্দুর যে পুরো জিনিসটা, এটা তো শাহনাদির ক্রিয়েশন। এই যে আমরা so I'll tell you the simple thing, what I conceptualized as a part of my strategy, the difference between the needs and wants, এইটা শ্রীকান্তার থেকে শেখা। Difference between the needs and wants, what is your need and what is your want? So definitely you want something like a Dupur Thakurbo, but you need something like a Bondar, ঠিক আছে? সো এই হইচইয়ের এই স্ট্র্যাটেজিটা থেকে তো আমার স্ট্র্যাটেজির 101 শেখা পুরোটা। এই নিড আর ওয়ান্টের তফাৎটা একটু বুঝতে চাইছি। সেটা হচ্ছে যে ওয়ানটা হচ্ছে স্টেপল, নিডটা হচ্ছে লাক্সারি। লাক্সারি না, বাট মানে ওয়ানটা যদি ডাল ভাত হয়, আই ওপেনিং বলবো আমি। হ্যাঁ, নিডটা ইজ আই ওপেনিং। মানে ধরো তোমার সমাজ আজকে, দ্য সোসাইটি দ্যাট ইউ বিলং টু, দ্যাট আই বিলং টু, इट्स वांटिंग अ क्रिंज कंटेंट, ये चलेगा, ठीक है, हाउसफुल तुम डालो हाउसफुल चलेगा, ये वांट है। क्योंकि आज जो कॉर्पोरेट কালচার है, দ্য ওয়ার্ক দ্যাট উই ডু আউট হিয়ার, সেখানে দাঁড়িয়ে একটা মানুষ এতটাই স্ট্রেসড 7 ডেজ সে বাড়ি এসে আর ভাবতে চায় না, না তার রিলিজ করতে হবে কিছু একটা, ব্রেনটাকে ফ্রিজে রেখে দিয়ে সে সিনেমা দেখতে যাবে। এক্স্যাক্টলি, ঠিক আছে, এবং সে হ্যাঁ হ্যাঁ করে ফালতু হাসবে, এটাই চায়, এটা তোমার ওয়ান্ট। বাট ইজ ইট অ্যাডিং এনি ভ্যালু টু ইউর লাইফ? নো। ইজ ইট গোনা লিভ আ লাস্টিং ইমপ্রেশন? নো। ইজ ইট গোয়িং টু স্টে উইথ ইউ? নো। Or is it going to grow on you? No. That is not your need. So these are the 4 filters. এটা এদের থেকেই শেখা আমার, মানে এদের বলতে এনাদের থেকে শেখা আমার। এসভিএফ এর ওদের টাকা নিয়ে ক্লাস করানো উচিত, কেন করায় না? মানে সেটা টাকা নিয়ে ইন্টার্ন রাখা উচিত। হ্যাঁ, মানে এই মনিদারও যেটা সিম্পল স্ট্র্যাটেজি একটা বিজনেস, উনি বিজনেসটা, এই সিনেমার বিজনেসটা তো খুবই ভালো বোঝেন। সো যতটুকু শিখতে পেরেছি আমি শিখে নিয়েছি। তারপর ওখান থেকে কি হলো জার্নি? তারপরে ওখান থেকে আই হ্যাড টু শিফট টু মির্চি। সো এই অ্যাক্রোপলিস বিল্ডিংটা শুধু তুমি ওপরতলা নিচতলা করেছো? আমি এই বিল্ডিংই কাটিয়েছি, বিল্ডিংয়ে বড় হয়ে গেছি বসে বসে, ঠিক আছে। চায়ের দোকানগুলো আমার, ধরো এবারে যেটা হতো ইন্টারেস্টিং পার্ট, এবার এসবিএফ হইচইতে কাটিয়েছি এখানে, এবারে মির্চিতে যাচ্ছি যখন, নতুন কলিগস, ঠিক আছে। প্রথম মির্চি তো ক্যামাক স্ট্রিটে ছিল, তারপরে এখানে এসেছি। when I came back to Acropolis, the চাওয়ালাস, মাই বাডিজ, ইভিনিং আড্ডা বাডিজ, দে ওয়ার ভেরি হ্যাপি। তো মির্চিটা যখন জয়েন করলাম, বাট আই নেভার জয়েন্ড অ্যাজ আ সানডে সাসপেন্স রিসোর্স।
তুমি কি হিসেবে জয়েন I করেছিলে? joined as a programming controller for Shiliguri and Asansol station. কখনো গেছো ওখানে? আসানসোল যাইনি, শিলিগুড়ি গেছি আমি। আচ্ছা। শিলিগুড়িটা গেছি এবং আমার কাছে যেটা সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল, স্টেশনটা ফিজিক্যালি এক্সিস্ট করে না। হ্যাঁ, সব তো বোধহয় এখান থেকে সব চলে। এখানে কলকাতা থেকেই অপারেট করতে হবে এবং তোমাকে এই চ্যানেলগুলো দাঁড় করাতে হবে। ইউ হ্যাভ টু ডিজাইন দ্য সাউন্ড অফ দ্য স্টেশন। নিউ চ্যালেঞ্জ। সো লিভিং দ্য রোল অফ অ্যান এক্সিকিউটিভ প্রডিউসার, প্রডিউসিং অরিজিনাল কন্টেন্ট, যেখানে আই কুড অলসো হোন মাই রাইটিং স্কিলস এটসেট্রা। সো সেখানে দাঁড়িয়ে এটা করাটা তুমি একটা ইপি চ্যালেঞ্জ। হিসেবে কোন কোন কন্টেন্টের সাথে যুক্ত ছিলে একদম শুরু থেকে শেষ অবধি? দ্য ফার্স্ট লট, হ্যালো, হোলিফাক, সবকটা সিজন 1। সবকটা সিজন 1 ফর শিওর। দুপুর ঠাকুরপো সিজন 2 মনে হয়েছিলাম, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না এখন। দুপুর ঠাকুরপো 6, কার্টুন, তারপরে একটা শর্টসে সিরিজ বেরিয়েছিল, তার মধ্যে লিফট ছিল, শশীভূষণ ছিল। এইগুলো আমার, আই ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দিস প্রজেক্টস। এটা ছাড়াও আই থিঙ্ক, হ্যাঁ, দ্য ফার্স্ট টেক ইন প্রজেক্ট আই ওয়াজ দেয়ার। তারপরে ডিটেকটিভ ছিল, ব্যোমকেশ ছিল, হাউ ক্যান আই ফরগেট দ্যাট। কোন ব্যোমকেশটা? অনির্বাণদার ব্যোমকেশ, প্রথম ব্যোমকেশ, যেখানে তোমার যেটা বোধহয় সম্ভবত সুব্রত দত্ত ছিল। সায়ন্তন ঘোষাল ডিরেক্টর সায়ন্তন ছিল। ঘোষাল হ্যাঁ। direct করেছিল। এই সেটে আমার সায়ন্তনের সাথে ঝগড়া হয়েছিল একটা, ঠিক আছে, সেটা রিলসে যেতে হবে না। তারপরে সায়নার, পার্সোনাল ঝামেলা যাবো না, হ্যাঁ। থাক। সায়ন্তনের না, লাইক চিল্ড, ঠিক আছে, একবারই ঝগড়া হয়েছিল আমাদের, ঠিক আছে। লোকে ভাববে দেখো সেলিব্রিটির নাম নিচ্ছে নিজে না ফুটেজ না খাওয়ার না, জন্য। আমাদের চ্যানেল ওরকম না, আমরা পার্সোনাল ঝগড়ার উপরে কাউন্ট করে চলি না। কিছু করার নেই, আনফর্চুনেটলি আই হ্যাভ বিন অ্যারাউন্ড দিস পিপল। সো ঝগড়া হলে এদের সাথেই হবে, ঝগড়া হলে রাজুদার পরোটার দোকানে রাজুদার সাথে হবে না। আমি যাইনি কোনোদিন, তো এদের সাথে থেকেছি যখন, এদের সাথেই আমার ঝগড়া হবে। তারপরে তো আমি মির্চি জয়েন করলাম, এটাই আমাদের চ্যালেঞ্জ ছিল যে এই দুটো স্টেশন দাঁড় করাতে হবে। তারপরে যিনি আমাকে হায়ার করেছিলেন, ইন্দ্রাণী চক্রবর্তী, তোমার তো ওটিটি এক্সপিরিয়েন্স আছে, তুমি তো ডিজিটাল কন্টেন্ট বিক্রি করতে জানো। বললাম ওইভাবে বিক্রি করি না, দশকাতো করি না কোনো করি, ঠিক আছে, আই হ্যাভ অ্যান আইডিয়া। অ্যান্ড অ্যাগেন আই গিভ দিস ক্রেডিট টু SVF and হইচই, ঠিক আছে। এই কন্টেন্ট, এমন কন্টেন্ট বানাতে হবে যেটা স্ট্র্যাটেজিক্যালি চলবে, এটা আমি ভাবিনি কোনো দিন। আমি জানতাম কন্টেন্ট লিখতে হয়, প্রডিউস করতে হয়। স্ট্র্যাটেজিক্যালি কন্টেন্ট যে ডিজাইন করতে হবে, তার কত সেকেন্ড কত মার্কে একটা হুক রাখতে হবে, এটা তো ওদের থেকেই শেখা, এই দুটো ব্র্যান্ডের থেকে শেখা। সো বললাম হ্যাঁ ঠিক আছে, প্রমোশনাল দায়িত্ব এই নিলাম। কন্টেন্ট ডিজাইনিং পার্টটা তুমি মির্চিতে বেশি শিখেছো বলছো? মির্চিতে 360 শিখেছি আমি, ওকে ওটা আমার হাতে খড়ি ছিল। তার আগে তো যা করেছি সব নিজের ছিল, ওকে। নিজে কিছু ইনকালকেট করিনি আমি। এখন যেরকম অনেক বেশি ডেটা অ্যানালিটিক্যাল সফটওয়্যার বলো, কোম্পানি বলো এসছে, যেখান থেকে ডেটা কিনে লোকে অনেক কিছু অ্যানালাইজ করে, রিসার্চ করে, কোন কন্টেন্ট চালাবো, কতটা পজ রাখবো, কতটা রাখবো না, কি রাখবো না রাখবো। তুমি যেটা বলছো এটা 2014-15 ইসের কথা, 15-16। SVF? হ্যাঁ, না, 2016-17। তখন তো ইন্টারনেট এত বুম হয়নি। না। এই ডেটাগুলো কি করে পেতো? যে তুমি যে বললে যে এতটা সময় হুক রাখতে হবে, এখন এই করতে হবে, এখন ওই করতে হবে, এখন এত তো ডেটা এক্সপোজার ছিল না তখন। ছিল 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 এতটা ম্যাসিভ ছিল? Yep, ছিল। সো বেসিক্যালি তুমি যদি আজকে, ব্যাক দেন অলসো, সো হাউ উই আন্ডারস্টুড দি, আমি তোমাকে বলছি না যে হইচইয়ের জন্য কন্টেন্ট বানাবো বলেই আমরা ডেটা নিয়ে পড়াশোনা করেছি, বাট ডেটা নিয়ে যখন ঘাটাঘাটি করতো তখন আমি ডেটা নিয়ে অত ঢুকতাম না। বাট এটা যেহেতু একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট ছিল, বিকজ টিমে সবাই তো সব করছে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। যে একজন ডেটা সায়েন্টিস্ট, হি ইজ টেকিং কেয়ার অফ দ্য ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি এটসেট্রা, তার সাথে বসে সে বলছে ভাই শোন এই শোটা কী নিয়ে, এটা নিয়ে ডিসকাশন চালু হলো। সেখানে ও দেখতে পেলো যে অ্যাট দ্য এন্ড অফ ডিসকাশন ও শোটার ব্যাপারে একটা আইডিয়া পেয়ে গেলো, আর আমি ও কী করছে সেটা নিয়ে একটা আইডিয়া পেয়ে গেলাম। এইভাবে আমরা কাজ করতাম। ইট ওয়াজ অলওয়েজ লার্নিং অন দ্য গো। প্রচন্ড কোলাবোরেটিভ সিস্টেম। প্রচণ্ড। আর এই যে টিমটা ছিল আমাদের, একটা 23 জনের টিম ছিল, দিস ইজ দ্য স্ট্রংগেস্ট টিম আই হ্যাভ এভার সিন, ঠিক আছে। সেখানে পিআরও আছে, মার্কেটিং আছে, ডিজিটাল মার্কেটিং আছে, কাস্টমার সার্ভিস, কী লাগবে এই টিমটা যদি তুমি নামিয়ে দাও গুরু, এই 23 জনকে এক জায়গায় করে। সেই সময় কিন্তু সবচেয়ে বেশি ভ্যারিয়েশন অফ শোজ এসছিল। ইয়েস, ডেফিনেটলি। এখন যেগুলো আসছে হয়তো ওদের নতুন স্ট্র্যাটেজিতে সেটাই ফিট করে, আমি জানি না। বোধহয় ওরা বাংলায় করে ফোকাস করছে না SVF মনে হয়। হইচই I don't know, but SVF is focusing more on Hindi. বাংলায় করবে হিন্দি আর সম্ভবত পাঞ্জাবি। তুমি কন্টেন্ট বানাবে, তারপরে তোমাকে বলবে গিল্ডের এই রুলস, গিল্ডের ওই রুলস। কেন বানাবো? এই যেই মানুষগুলো এতদিন ধরে মার্কেটটাকে ধরে রেখেছে,
ঠিক আছে, ডেফিনেটলি ব্যবসা তো ছিলই, বাট ধরে তো রেখেছে একটা মার্কেটকে, এবং সেই মার্কেটে কন্টেন্ট দিতেই থাকে সো দ্যাট আজকে বাংলা সিনেমার ডিস্ট্রিবিউশন হয়, বাংলা সিনেমা লোকে রিচ বাড়ে, ঠিক আছে, স্ট্র্যাটেজিক্যালি স্পিকিং। সেই মার্কেটে তুমি নষ্ট করার জন্য বসে রয়েছে 4টে লোক। সো আমার মনে হয় তাদের জায়গায় যদি আমিও থাকতাম, তারা তো তবু এখানে রয়েছে একটা প্রশ্ন আছে, কিন্তু আমি সেটা তোমাকে করব না, মানে আমার মনে হয় যে প্রফেশনালি তোমার পক্ষে উত্তর দেওয়াটা উচিত হবে না। বলো। সেই প্রশ্নটা হচ্ছে যে অনেকে মনে করে যে বাংলা সিনেমার ডাউনফলের পেছনে, আপওয়ার্ডসের পেছনে যেরকম এসবিএফ এর একটা হাত আছে বিশাল বড়, ডাউনফলের পেছনেও এসবিএফ এরই হাত আছে বিশাল বড়। তোমার মনে হতে পারে যে তুমি ওই পজিশনে নেই যে তুমি এইসব নিয়ে যেহেতু এটি ইন্টারনাল একটা ব্যাপার কথা বলতে পারো, কিন্তু তুমি যদি চাও বলতে পারো, আমার কোনো অসুবিধা না, নেই। আমি তোমাকে প্রশ্নটা এসভিএফ ওরিয়েন্টেড উত্তর দেবো না এটাতে। হ্যাঁ, আমি বলো তোমাকে বলো অন্য অ্যাসপেক্ট দেবো। বলো। ব্র্যান্ডেড কালপ্রিট সবাই থাকে, হুম আমি কারো সাইড নিচ্ছি না এখানে। ব্র্যান্ডেড কালপ্রিট সবাই থাকে পৃথিবীতে, আর সবসময় তারাই সামনে আসে। বাট লুক এট দি ইকোসিস্টেম হুম of our industry right now. So there is a very important example that I came across in the very recent times. যেই বাজেটে, অলমোস্ট সিমিলার বাজেটে, একদম আকাশ পাতাল তফাতও নয়, বাট সিমিলারলি, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য সাইকি বিহাইন্ড টু মার্কেটস, যে আজকে একটা সিনেমা বানানো হয়েছিল কেঁচো খুঁড়তে কেউটে, আর একটা সিনেমা বানানো হয়েছিল পারিন্দা, ঠিক আছে। সো পারিন্দা থেকে যা প্রফিটস কামানো হয়, সেই প্রফিট কিন্তু এখনও আই থিঙ্ক ইট শুড স্টিল বি পোরিং ইন, বিকজ পারিন্দার একটা রিমেকও হয়েছিল ইংলিশে, যেটা বিনোদ চোপড়া নিজেই ডিরেক্ট করেছিলেন, সম্ভবত ব্রোকেন হর্সেস, হ্যাঁ, যেখানে যে ভিনসেন্ট ডফরিও, আই হোপ আই এম প্রোনাউন্সিং দ্য নেম রাইট, যে তোমার ডেয়ার ডেভিলের ভিলেন হয়, হি ওয়াজ দেয়ার কিংপিন হিসেবে। এবং এটা বেশ ভালো ওয়াইডলি রিলিজ পেয়েছিল হলিউডে, অনেক বড় বড় লোকেরা প্রমোট করতে এসেছিল। সো সেখানে দাঁড়িয়ে ওরা কিন্তু মার্কেট থেকে যে টাকা পায় সেটা মার্কেটে ইনভেস্ট করে দেয়। ইটস এ সাইকি। আমাদের এখানে কি মার্কেট থেকে টাকা নিয়ে তুমি কটা লোককে দেখেছো মার্কেটে সাপোর্ট পায় গো? নয়তো আজকে একটা বিশাল বড় বিল্ডিংয়ে তার ফ্ল্যাট দেখতে পাবে, নয়তো সে একটা বিশাল বড় গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে। ওয়্যার ইজ দ্য মার্কেট সাপোর্ট? মানে কোলাবোরেটিভ প্রসেস থেকে সে পার্সোনাল গেইনটাকে বেশি প্রাধান্য দিচ্ছে। সাউথের মার্কেট কেন গ্রো করছে? রজনীকান্তের প্রথম সিনেমা যখন হিট হয়েছিল, বা মাম্মুত্তির যখন প্রথম সিনেমা হিট হয়েছিল, বা প্রথম প্রফিট মেকিং সিনেমা যখন এসেছিল, আমি জানি না, আমি অজান্তেই বলছি এটা, যে তারা কি পুরো টাকাটা নিজের বাড়িতে নিয়ে বসেছিল? এটা না জেনেই বলছি, তুমি আমি দুজনেই জানি না, কিন্তু না জেনেই বলছি করেনি, করলে আজকে এটা হতো না। কারেক্ট। লুক এট দের মার্কেট রাইট নাও, বাধ্য হয়ে মালায়ালাম সিনেমার বাজেট 3 কোটি 4 কোটি 5 কোটি রিসেন্টলি, মানে 5-6 বছর হয়েছে হয়তো 15-20 কোটি টাচ করছে, 30 কোটি টাচ করছে। সেটার কি বিজনেস? আর আমাদের বাংলা সিনেমার বাজেট থেকে 2 কোটি 3 কোটি। তাহলে আমাদের সমস্যাটা কোথায়? আমরা বানাতে পারছি না কেন? আমাদের বাংলার বম্বের লোকেরা বলে যে বেঙ্গলি টেকনিশিয়ানরা অনেক বেশি জানে এবং অনেক বেশি পরিশ্রম করতে পারে, অনেক কম খরচায় অনেক ভালো ভালো আউটপুট দেয়। আমরা পারছি না কেন? মাইন্ডসেট। একদমই তাই। আমি জানি না হোয়াট ইজ দ্য লাস্ট, সো ইউ টেল মি দ্য লাস্ট হাইয়েস্ট গ্রোসিং বলিউড ফিল্ম, ইউ বিল টু নেম অ্যাটলিস্ট 3। সেখানে দাঁড়িয়ে তুমি বাংলা সিনেমাকে ছোট করছি না, আমার খারাপ লাগে। আমি তো এই মার্কেটে রয়ে গেছি, হাজার রকম, বলছি না হাজার রকম অফার এসছে আমার কাছে, বাট হাজার রকম এক্সপ্লোর করার চেষ্টা থাকা সত্ত্বেও আমি এই মার্কেটে রয়ে গেছি। আমি সামহাউ এই কমফর্ট জোন থেকে বেরোতে পারছি না, বা বেরোতে চাই না। সেম গোজ উইথ মি। ঠিক আছে, তো সেখানে দাঁড়িয়ে এই মার্কেটে, যেটা তোমাকে এক্সাম্পলটা দিচ্ছিলাম, এই পারিন্দা যদি আজকে একটা রিমেক পেয়ে 4টে লোকের এই 4টে মার্কেটে যদি বেনিফিট হতে পারে, আমাদের এখানে কেন হতে পারে না? অ্যাটিটিউডটাই তো নেই। সো ইট ইজ পিপল আর ওয়ার্কিং আউট হিয়ার অনলি ফর পার্সোনাল গেইনস। সবাই বলছে 2026-এর পরে জিনিসপত্র চেঞ্জ হবে, আমি জানি না কেন, মানে জানলেও বলবো না সেটা, বলো না, ঠিক আছে? তুমি আমি দুজনেই মরবো। হ্যাঁ, তো 2026-এর পরে সব চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, ওকে, হোক, হলে আমারই ভালো। সেখানে দাঁড়িয়ে হোয়াট ইজ দ্য লাস্ট হাইয়েস্ট গ্রোসিং বাংলা ফিল্ম? হাইয়েস্ট গ্রসিং বাংলা ফিল্ম, গ্রসিং না গ্রসিং, সো খাদান প্রবাবলি মেবি 100 কোটি করেছে। আমি যদি খুব ভুল করে না থাকি তাহলে ইন্দ্রাণী চক্রবর্তীকে বলা যায় সানডে সাসপেন্সের জননী। ডেফিনেটলি। হ্যাঁ, সানডে সাসপেন্সের কথা যখন তুললেই তুমি ডেফিনেটলি ইন্দ্রাণীদি ডেফিনেটলি ওয়ান অফ দ্য কি পিলার্স এখানে দাঁড়িয়ে। ইন্দ্রাণীদির থেকেও এক্স্যাক্টলি ওরকম জাঁদরেল ইন্দ্রাণীদি,
একদমই না, না সেই ভাইবটাই আসে না না। একদমই না। কিন্তু ভাবো কি লেভেলের একটা জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে বসেছিলেন। Yes! এই মানে একদম শুরুর দিকে যদি চলে যাই সানডে সাসপেন্সের, ইন্দ্রাণী দি, মীর আফসার আলী, দীপাঞ্জন ঘোষ এবং রিচার্ড দেবনাথ, ঠিক আছে, আরও কেউ থাকলে আমার তো আইডিয়া নেই, মানে আমি সত্যি জানি না, মাই ব্যাড দেন, বাট এরা মিলে যে একটা প্রোডাক্ট শুরু করেছে যেটা একটা কাল্ট হয়ে যাবে, এটা কেউ ভাবেনি ব্যাক দেন। এটা জাস্ট করেছিল আউট অফ দ্যাট ক্রিয়েটিভ খিদে, এরা কিছু করতে হবে বস, যেটা আমরা মাঝে মাঝে বলি না, চলো একটা কিছু করে নি ভাই, ঠিক আছে চলো, ওটা করেছে, তারা করে আজকে দাঁড়িয়েছে। তো ইন্দ্রাণী দিয়ে একটা জিনিস খুব রিয়েলাইজ করে যে অলটো ইজ এ ভেরি সেলফ ডিপেন্ডেন্ট গাই, হি ডাজন্ট নিড এনিবডি, হি হিমসেলফ ইজ অ্যান অর্গানাইজেশন, ঠিক আছে, অ্যান্ড দ্যাট স্টেটমেন্ট সামহাউ স্টেড উইথ মি, মানে বুস্টেড দ্য কনফিডেন্স লাইক এনিথিং। আমি বললাম ও আচ্ছা ইন্দ্রাণী দি, তোমার তো জীবনে কিছু লাগবে না, তোমার কিসের চাপ বলো তো, তুমি নিজেই একটা অর্গানাইজেশন নিজের মধ্যে, যেখানে তোমার কারো সাপোর্ট লাগবে না, ইউ নো অল দ্য সাইডস অফ আ প্রোডাক্ট, ইউ নো এভরিথিং, তুমি নিজে প্রোডাক্ট বানিয়ে নিজেই বিক্রি করতে পারো। আমি জানি না তুমি কেন চাকরি করেছো, আমার জন্য ভালো, টিমের জন্য ভালো, অর্গানাইজেশনের জন্য ভালো, কিন্তু এই জায়গাটায় দাঁড়িয়ে তুমি এটা পারো, সো আমার তোমাকে নিয়ে টেনশন নেই। এটা হচ্ছে একটা মানুষ ফিডব্যাক দিচ্ছে, পারফরমেন্স ফিডব্যাক, এই হোনা চাইয়ে পারফরমেন্স ফিডব্যাক, মোরালটা আলাদা লেভেলে বুস্ট হয়ে গেছে বস। হোয়াট এভার আই এম টুডে, এই লোকগুলো না থাকলে আমি জীবনে হতে পারতাম না। অ্যাবসলিউটলি, ঠিক আছে, এন্ড আই টোটালি গিভ দেম দ্য ক্রেডিট, আই ও দেম। এই যে তোমাকে বললাম না জীবনে যে সরি সবাইকে বলবো না, এই মানুষগুলোকে আমি 24 ঘন্টা সরি বলতে পারি, বলবো না কেন, রিয়েলাইজেশন দিয়ে দিয়েছে। এই ইন্দ্রাণী দিয়ে আমার 1 মাস ইন্টু মির্চি, শি পুলস মি ইন্টু দ্য সানডে সাসপেন্স টিম, আই ওয়াজ নট সাপোজ টু টেক কেয়ার অফ সানডে সাসপেন্স, ইটস লাইক ইউ হ্যাভ টু হেল্প দ্য হোল টিম আউট উইথ অ্যান আউটলুক অফ হাউ আ marketing looks like without spending any money. Like, what? Marketing without spending any money? এই জায়গাটা আমার খুব ইন্টারেস্ট আছে। হ্যাঁ, এলে আচ্ছা ওকে, বললো দেখো আমরা একটা বিশাল বড় প্রোডাকশন করেছি, তুমি সন্ধ্যারও মেঘ, এটা অনেকগুলো এপিসোড যে যাবে, সামহাও এটাকে একটু পপুলার করে তুলতে হবে, কারণ এটা যদি ভিউজ না আসে আমি জানি না হোয়াট উইল দ্য ম্যানেজমেন্ট থিঙ্ক অফ আস, পরবর্তীকালে এক্সপেরিমেন্ট করতে দেবে না। তো পুরা ইজ্জত ये है हम लोग का, तुमको रक्षा करना है बेटा, ঠিক আছে। আমি অনেক ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজে কথা বলি, না ঠিক না, আছে, কোনো অসুবিধা নেই। নট দ্য এক্স্যাক্ট Be yourself. হ্যাঁ, সো ঠিক আছে। তো তখন গোধূলি, যেখানেই আমার আলাপ গোধূলির সাথে, আমি যেই বছর মির্চিতে ঢুকি গোধূলি সেই বছর মির্চিতে ঢোকে, অ্যান্ড উই নেভার রিয়েলাইজড, আমরা এখনও ওই মোমেন্টটা নিয়ে খিল্লি করি, যেদিনকে প্রথম দিন আমরা ইন্দ্রাণীদির রুমে ঢুকে দুজনেই টেনশনে মিটিং করছি, এটা হচ্ছে কেন, ওটা হচ্ছে না কেন, এটা কী করবে সেটা কী করবে, অ্যান্ড ইন্দ্রাণীদি বিং ইন্দ্রাণীদি চিফ, ঠিক আছে, শি ইজ দ্য বস আউট দেয়ার, আমি যা সাজেশন দিচ্ছি বলছে ওকে আই হ্যাভ ফেথ ইন ইউ, আচ্ছা আমি কি এতটাই ভালো না, আমি অ্যাকচুয়ালি খারাপ। গোধূলিও বলছে ভাই এটা ঠিক হবে তো, ওর সবসময় টেনশনে থাকে, ঠিক আছে, তুমি গোধূলিকে নর্মাল এমনি রাস্তায় ফেলে দাও, গোধূলি তাও টেনশন করবে, তুমি গোধূলিকে নর্মাল একটা রুমে বসিয়ে টিভি দেখো তাও টেনশন করবে, ঠিক আছে, সবসময় টেনশন করে ও। তো সেই সূত্র আমাদের প্রথম প্রজেক্ট একসাথে তুমি সন্ধ্যারও মেঘ, সামহাও যেই স্ট্র্যাটেজিটা আমরা নিয়েছিলাম একদম পাতি একটা স্ট্র্যাটেজি, ঠিক আছে। কি ছিল? মির্চি বাংলাতে তখন মির্চি বাংলা অ্যাজ আ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইউটিউবে ছিল 200K ইফ আই এম নট রং, ঠিক আছে, যদি খুব ভুল না বলে থাকি আমি, 200K সাবস্ক্রাইবার্স, ফলোয়ার্স ছিল, ফলোয়ার্স অন ফেসবুক ছিল অনেকটাই, কিন্তু যেটা হতো যে পোস্টটা ইনকনসিস্টেন্টলি হতো, রেগুলারলি হতো না, এগুলো খুব ম্যাটার করে, ঠিক আছে। কারণ তো ওরা তখন ইউটিউবে ফোকাস করছিল না, টু বি অনেস্ট, কারণ তখনও অবধি তো কিন্তু মানুষ রেডিও শুনতো। হ্যাঁ, সানডে সাসপেন্স হলে রেডিও অন করে শুনতো, এখনকার মতো ওয়েট করতো না যে কবে ইউটিউবে আসবে তারপর শুনবো, না করতাম না তখন আমরা। কারেক্ট, বাট দ্য ফ্যাক্ট ইজ ইফ ইউ হ্যাভ আ পেজ ইউ হ্যাভ টু মেইনটেইন ইট। Yes, exactly. If you have a page, Don't take it for granted. Yeah. And what I realized that they had all the intentions, the right intentions to promote it, the right intentions to grow it, but they did not know how to do it. ঠিক আছে, আমি বলছি না যে আমি সব জেনে হ্যাঁ চলো মেরে কো টিম মেলো হাম তুমকো 1 মিলিয়ন से 10 মিলিয়ন করে দেবো। তুমি সেই গ্যাপটা আইডেন্টিফাই করতে পেরেছিলে। হ্যাঁ, আমি যেটা করলাম হোয়াট আই এম ভেরি গুড অ্যাট, গোয়িং টু দ্য রুটস, ঠিক আছে, আমি কোনো প্রবলেম হলে আগে রুটে চলে যাই, যাচাই করি, সেটা আমার ভাইয়ের অ্যাটিটিউড হোক, আমার মায়ের বকুনি হোক, সব কিছু রুটে চলে যায়, আচ্ছা এখান থেকে স্টেম করছে, তাহলে রুটেরটাকে ঠিক করতে হবে, আমাকে করতে করতে আসতে হবে, দ্যাট ইজ হাউ আই হ্যান্ডেল মাই লাইফ প্রবলেমস। সো আমি সেই সেম স্ট্র্যাটেজিটা আমি অ্যাপ্লাই করি আমার প্রফেশনাল লাইফে। তো রিয়েলাইজ করলাম কিছু কিছু খামতি আছে, সেটা যখন জানালাম আমি, ইন্দ্রাণীদি ওয়াজ ভেরি ওয়েলকামিং এনাফ টু আন্ডারস্ট্যান্ড দেম অ্যান্ড বিলিভ ইন মি, যে মানুষটা চায় ঠিক আছে, সে হতেই পারে একটা অর্গানাইজেশনাল কেয়ারে আছে যে তোমাকে এটা গ্রো করাতে হবে,
ঠিক আছে, সে তো আমাকে ঝেড়ে বকেও গ্রো করাতে পারতো। শোন, তুই যদি না করিস তো চাকরি চলে যাবে, কোনোদিন বলেনি আমাকে। অল্টো করো, এটা হচ্ছে না কেন, একটু প্লিজ দেখো। ঠিক আছে, এই প্লিজ শব্দটা উচ্চারণ করা কটা বস করে। আই ফিল ভেরি প্রাউড যে যে ছোটো বাচ্চাটা বড় হয়ে গেছিল বাট পোটেনশিয়াল রিয়েলাইজ করেনি কতটুকু করতে পারে, সেই বাচ্চাটা একটা আলাদা অর্গানাইজেশন তৈরি হয়ে গেছে একদম। সো অ্যাজ আই সি ইট অ্যাজ এ প্রোডাক্ট। ঠিক আছে, আমি ক্রিয়েটিভে ঢুকি না, তো আমি এটাও তখনও বলেছিলাম আমি ক্রিয়েটিভে ঢুকবো না। আমি যতই হয়তো ইপি ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারি, বাট আমি ক্রিয়েটিভে ঢুকবো না। লেটস সি ইফ আই ক্যান এক্সপ্লোর দ্যাট। এখানে দাঁড়িয়ে মির্চিও কিন্তু প্রচুর ইনভেস্ট করেছিল আমার পেছনে। যখন আমি বলেছিলাম, মানে ইনভেস্ট মানে পয়সা ইজ নট দি ওনলি ইনভেস্টমেন্ট ইন এন অর্গানাইজেশন। ফেথ, ট্রাস্ট, বিলিফ, তিনটে, এই তিনটে যে इन्वेस्ट करेছিল। ठीक है, तुम अगर देख रहे हो तो देखिए, मेरे को अगर इसको ग्रो करना है मेरे को थोड़ा पढ़ाई करना पड़ेगा, मेरे को थोड़ा रिसार्च करना पड़ेगा। সো এই রিসার্চটা করতে দিয়েছিল আমাকে। আমি যে ডিজিটাল কাস্টোডিয়ান অফ মির্চি বাংলা ছিলাম তার কারণ ছিল মির্চি আমাকে হতে দিয়েছিল সেটা। মির্চি রিয়েলাইজ করেছিল দের ইজ এ স্টপ গ্যাপ, এটাকে সামহাউ দিস গাই ক্যান হেল্প আস, লেটস সি। আই হ্যাভ নেভার লেট দেম ডাউন। ইফ আই ডিড আই উডেন্ট হ্যাভ বিন দেয়ার। ঠিক আছে, আর আমি নিজে স্বেচ্ছায় ছেড়েছি মির্চি, আমাকে তাড়ানো হয়নি। সো সেখানে দাঁড়িয়ে যখন আমি পড়াশোনা করছি একটা পেজ নিয়ে, একটা মার্কেটিং নিয়ে, একটা ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা করছি, এগুলো সব আমি জানি। আই এম অ্যাওয়্যার অফ ইট। সো দের ইজ এ ডিফারেন্স বিটুইন আই এম অ্যাওয়্যার অফ ইট অ্যান্ড আই এম কেপেবল অফ এক্সিকিউটিং ইট। ইফ ইউ আর অ্যাওয়্যার অফ ইট, ইউ আর নট কেপেবল অফ এক্সিকিউটিং অল দ্য টাইম। এই দুটোর মাঝখানে যে গ্যাপ আছে, এই গ্যাপটাকে আমায় কভার করতে হবে। So today I am aware of a health problem that I have, but I am not capable of giving myself that solution. I have to go to a doctor. So সেই যে গ্যাপটা আছে, তো ডক্টরই অনলি ক্যান টেক কেয়ার অফ। যাই হোক, তো সেটা করে তো দেখলাম তুঙ্গভদ্রা তীরে বলছি, তুমি সন্ধ্যার মেঘ। সামহাও এই স্ট্র্যাটেজিগুলো, যেগুলো ছোটো 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 জিনিসগুলো করছি, স্টার্টেড ग्रैबिंग अटेंशन। एक पेज जो इतना इनएक्टिव था अचानक एक्टिव हो गया है। अब ये एक्टिविटी के वजह से गॉट अ गुड अमाउंट ऑफ अटेंशन। बैक देन যেখানে শুধু তোমার মির্চি বাংলা ওয়াজ নোন ফর ওএমজি, টাইপো বাই অগ্নি, ওএমজি বাই সোমক অগ্নি। টাইপো তো সোমক অগ্নি ছিল, বাট টাইপো ওয়াজ প্রাইমারিলি অগ্নিস প্রপার্টি, ওএমজি ওয়াজ প্রাইমারিলি সোমকস প্রপার্টি, বিকজ আমাদের কেয়ারে দিয়ে যাচাই করা হতো সব কিছু। সো ওরা কেয়ারে মানে কি রেসপন্সিবিলিটি এরিয়াস, মানে একটা তোমার যে চাকরি করছো, কি রেসপন্সিবিলিটি এরিয়া নাম্বার 1, তোমায় কন্টেন্ট জেনারেট করতে হবে এভরি মান্থ, ওকে, তোমাকে আইডিয়া দিতে হবে এভরি মান্থ, অ্যান্ড এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। তো এইগুলো যখন থাকে আমাদের, এখন অনেক অর্গানাইজেশন সেটা কেপিআই করে দিয়েছে, কি পারফরমেন্স ইন্ডিকেটর বা কি পয়েন্ট ইন্ডিকেটর কিছু একটা এরকম। সো সেইটা যখন চলে আসে, ক্রিয়েটিভিটি সত্তাটা, বলছি না ইট টেক্স আ টস, ইট ডাজ নট, ইউ জাস্ট হ্যাভ টু অ্যাডাপ্ট। সোমক অগ্নি কিন্তু এটা করেছে। আর সৌমকদার একটা ইন্টারভিউতে আমি দেখেছিলাম, বলছে যে এমনও হচ্ছে যে আমি ও মাই গডের ও মাগোর শ্যুট করব, তার ঠিক 10-15 সেকেন্ড আগে আমি একটা লিঙ্ক করে চলে এলাম, করে দরজা দিয়ে বেরিয়ে ক্যামেরা নিয়ে শ্যুট করতে শুরু করে দিলাম। এটা একটা মেন্টাল স্ট্রেসের পর্যায়ে চলে যায়। হ্যাঁ, অফকোর্স ইট ইজ। এটা সারা জীবনে এটা একটা, সে আর্টিস্ট বলো, ইনফ্লুয়েন্সার বলো, যেই বলো, থিঙ্কারের প্রতি যদি এই অ্যাটিটিউড থাকে, তোমাকে ডেলিভার করতে হবে 24 ঘন্টায় 25টা জিনিস, ড্রেন হয়ে যায় না লোকে। এমনি তো বলি না যে র্যাট রেস, এমনি তো বলি না ডগ ইট ডগ বল। ওয়াই শুড এনিবডি বি কম্পেলড এভরি ডে টু ডেলিভার হিজ বেস্ট? হতেই পারে তো একদিন আমি ফল্টার করতেই পারি, তো আমি তো মানুষ। অর্গানাইজেশনগুলোর থেকে আমি যেটা শিখেছি যে এরা মানুষকে মানুষ হিসেবে দেখে না, এবং এটা একটা চেন। তাহলে যারা টিকে আছে কি করে আছে? তুমি যদি খুব পজিটিভলি আমাকে উত্তর দিতে বলো, তাহলে অপটিমিস্টিক হয়ে তাদের থ্রেশহোল্ডটা হয়তো ক্রস করে গেছে, তারা বুঝে দিচ্ছে না। ঠিক আছে, আর যদি জেনুইনলি উত্তর দিতে বলি, কিছু জায়গায় মিডিওক্রিটি ব্রু করা হয়, মিডিওক্রিটি গ্লোরিফাই করা হয়। সো আজকে যে একটা সিঙ্গাড়া নিয়ে আসবে, আমি বলছি না সিঙ্গাড়াটা নিয়ে আসা মিডিওক্রিটি, সিঙ্গাড়াটা নিয়ে এসে 10টা সিঙ্গাড়া আনে ক্যান্টিনে বসে 10 জনকে ডেকে খাওয়াবে, দ্যাট ইজ গ্লোরিফাইড, অ্যান্ড দ্যাট পার্সন ডাজ নট ডু দ্য জব, দ্যাট ইজ নট টেকেন ইন টু অ্যাকাউন্ট। ও তো সিঙ্গাড়া খাইয়েছে। খুব খারাপ ভাষায় বলতে ডেফিনেটলি চাই, বাট পলিশড ল্যাঙ্গুয়েজে পড়াশোনা হয়েছি, তো বড় হয়েছি, পড়াশোনা করেছি, তো সেই জন্য আর বলতে। তুমি যা বলেছো অনেক কিছু বলে দিয়েছো।
সো মিডিওক্রিটি ব্রু করে আজকে তুমি কতদিন সার্ভাইভ করতে পারবে? পারছে না তো, কোম্পানিজ আর শাটিং ডাউন। চলো ব্যাক টু সানডে সাসপেন্স। আর ডিপ্রেসিং কথাবার্তা বলবো না। না ডিপ্রেসিং না, এটা খুব আই ওপেনিং। যে জন্য মানে যেই কারণে বলছি তার কারণ একটাই হচ্ছে, ইউ হ্যাভ এ জব, ইউ ডোন্ট হ্যাভ এ জব, কোনোটাই স্টেবল নয়। বাট ইফ ইউ ডোন্ট হ্যাভ এ জব, ইউ ডোন্ট হ্যাভ টু রান আফটার র্যাটস। ইফ ইউ হ্যাভ এ জব, রানিং আফটার র্যাটস ইনটু দ্য র্যাট রেস, ট্যাক্সিং আফটার আ পয়েন্ট অফ টাইম, ইউল ফল সিক। আই ডিড। যাই হোক, গোয়িং ব্যাক টু সানডে সাসপেন্স। তুমি সন্ধ্যার মেঘ, বিশাল ক্যাম্পেইনটা হিট হলো, সেটা নিয়ে কথাবার্তা শুরু তুমি এমন হলো। কি করলে যে ক্যাম্পেইনটা হিট হয়ে গেল? মানে আমি কিছুই- প্রসেসটা কি ছিল? আমি এরকম না যে কিছু স্পেশাল কোনো স্ট্র্যাটেজি লাগিয়েছি, আমি খুব বেসিক জিনিস বলেছিলাম। অর্গ্যানিক্যালি কীভাবে গ্রো করা যায় একটা জিনিস, মানে মানুষের কাছে পৌঁছানোর জন্য রিলেটেবল হতে হয়। যেটা আমার মনে হয়েছে ব্যাক দেন যখন আই ওয়াজ হ্যান্ডলিং মির্চি বাংলা, তখন আমার মনে হয়েছিল পেজটা প্রচণ্ড সুপারফিশিয়াল হওয়ার চেষ্টা করছে। মানে আমরা স্পেশাল ভাই, এই একটা হওয়ার প্রবণতা। একদম, হাম স্পেশাল নেই হ্যাঁ, হাম তুম হ্যাঁ, এটাই যদি বলে দাও না অডিয়েন্সকে, ইউ বিকাম দ্য ব্র্যান্ড দ্যাট ইউ ট্রাইং টু বিল্ড বিকামস দ্য নেক্সট ডোর নেইবার অফ ইয়োর ফলোয়ার্স। কোথাও গিয়ে সেই জন্য আমাদেরও কনসেপ্টটা সেম। সেই জন্য আমাদের পডকাস্টের নামই হচ্ছে একটি সাধারণ পডকাস্ট। ও একটি সাধারণ পডকাস্ট, খুব সিম্পল নাম। আর একটা কিছু এন রাখতে পারতে পরের দিকে, তাহলে ESPN হয়ে যেত। খুব খারাপ জোক মারলাম, যাই হোক। তাহলে একটি সাধারণ পডকাস্ট কমা না। ESPN is coming back. This should have been your campaign. যাই হোক, হ্যাঁ, সো সেখানে দাঁড়িয়ে I never tried replicating other pages. I thought, okay, মির্চি বাংলা 1. My audience is 18 to 34, ঠিক আছে? এবার 18 to 34, এবার তোমাকে কিন্তু বুঝতে হবে 18 to 34 যখন বলছো 18 to 34 কী করে, এটাই তো আমরা পড়ি না, এটাই আমরা রিসার্চ করি না। 18 to 34 মানে কলেজে কী করছে এখন, যারা চাকরি জীবনে ঢুকেছে তারা কী করছে এখন, এবং কন্টেন্টটা তোমার সারাদিন, তুমি হয়তো সকালে 9টায় পোস্ট করে দিলে, সকাল 9টা থেকে কি তোমার পেজেই বসে থাকবে একটা মানুষ? নিশ্চয়ই না। সো সারাদিনে একটা মানুষের যদি অ্যাভারেজ স্ক্রিন টাইম 2 ঘন্টা হয় 24 ঘন্টার মধ্যে, তার মানে মানুষটা কতটা ব্যস্ত। তার মানে তোমাকে সেটা বুঝতে হবে যে তোমার চান্সেস আর 5 minutes ইন আ ডে অর মেবি 10 minutes, যদি বাড়িয়েই বলি 2 ঘন্টার মধ্যে, তাহলে এই 10 মিনিটের মধ্যে তোমাকে সেই 2 attention ঘন্টা দেবে। স্ক্রিন টাইমটা সে কখন অন রাখছে, আমাকে সেখানে অ্যাটাক করতে হবে। আর এরকম তো না আমার সারাদিন, ও আচ্ছা এখন থেকে 2 ঘন্টা আমার স্ক্রিন টাইম হবে, তারপর সারাদিন ফোন ধরবো, এটা তো হয় না। সেটা তো নয়, র্যান্ডম। এক্স্যাক্টলি, যারা ফোনে কাজ করে কাজ আলাদা, আমি বলছি জাস্ট ফর লেজার ভিউইং, ঠিক আছে? লেজার ভিউইংটা এইভাবে তো হয়। সো তখন আই রিয়েলাইজ যে কারা শোনে এটা, সানডে সাসপেন্স কারা শোনে, এই অডিয়েন্স প্রোফাইলিংটা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা রেডিও পার্সপেক্টিভে ছিল, ডিজিটাল পার্সপেক্টিভে ছিল না। রেডিওতে সবাই সব জানে কোন অডিয়েন্স কী করে না করে, কী খায়, কোথায় যায়, কী জামা কাপড় পরে, সব জানে ওরা। সেখানে আমি কিচ্ছু করতে পারবো না। ডিজিটালের কোনো আইডিয়া ছিল না, এরা আইসক্রিম খায় না পিৎজা খায় সেটাই জানতাম না। তো সেখানে উই হ্যাড টু ফিগার আউট দ্যাট এই অডিয়েন্সটা কী করে, এই অডিয়েন্সটা যখন কখন শোনে। তার মানে এই কর্পোরেট লাইফে অবভিয়াসলি তখন রেডিও ডিভাইসে আসা বন্ধ হয়ে গেছে, কিন্তু আস্তে আস্তে 2018 থেকে, আগে মোবাইলে থাকতো, তো সেটা আসা বন্ধ হয়ে গেছে। তার মানে ইউটিউব ইজ দ্য নেক্সট থিং। তো আমাকে ইউটিউবটাকে ওয়েল ইকুইপ করতে হবে ফর দ্য ফিউচার, সো দ্যাট ইভেন ইফ আই এম নট দেয়ার, সো দিস থট অলসো হ্যাজ টু কাম। এরকম না যে দিস প্রোডাক্ট হ্যাজ টু বি ডিপেন্ডেন্ট অন মি, দিস প্রোডাক্ট and my love for the product has to be in such a way that this product will have to survive even if I am not there. That is how things happen. হইচই was the biggest lesson. আমি ভেবেছিলাম হইচই ছেড়ে আমি কোথাও যাবো না, তারপরে দেখলাম যে কি আর হইচই ছাড়তে হবে, আচ্ছা ডিউ টু সাম অফ দি আদার রিজন ছাড়তে হয়েছে। তো সেদিনকে রিয়েলাইজ, আচ্ছা সো ইউ গ্রো প্রোডাক্টস অ্যান্ড ইউ লিভ অ্যান্ড লেট দেম গ্রো অন ইটস ওন। সো দ্যাট ওয়াজ এ লেসন ফ্রম হইচই দ্যাট আই ইউজড অ্যান্ড অ্যাপ্লাইড ফর মির্চি বাংলা। সো কারা দেখে কারা শোনে, কারা দেখে বলবো, কারণ ইউটিউব যেহেতু, ইউটিউবে বসে কারা দেখছে এই সানডে সাসপেন্সের কন্টেন্ট বা কারা শুনছে অন ইউটিউব, শুধু তো তখন তো ওই জিনিসটাও ছিল না যে তুমি অ্যাপে অন করে দিলে গল্পটা সারাক্ষণ চলতে থাকছে, তুমি অ্যাপটা বন্ধ করে দিলে গল্পটা বন্ধ হয়ে যাবে বা কোনো ভিডিও বন্ধ হয়ে যাবে। এখনো নেই এটা, প্রিমিয়ামে আছে। আমি গরিব আদমি হ্যাঁ। রিয়েলাইজ করলাম যারা কলেজ স্টুডেন্টস, they have a lot of time definitely after college and before college. ট্রাভেল টাইমটা শোনে, আচ্ছা ট্রাভেল টাইমে পেজটা লগ ইন করে জাস্ট টু গেট অ্যান আপডেট। কর্পোরেট এমপ্লয়িজরা সেটা 1.5 ঘন্টা যদি আমার ট্রাভেল টাইম হয়, ঠিক আছে, তাহলে 1.5 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টা প্লাস 1.5 ঘন্টা 3 ঘন্টা, 3 ঘন্টার মধ্যে যদি 20 মিনিটও দেখে ওরা
সবসময় ফোন দেখে না, অনেকজন ঘুমোয়, ঠিক আছে, প্রেফার করে ঘুমানো, কিন্তু তারা ঘুমানোর সকালে ঘুমটা হয় না। হ্যাঁ, ভালো আমি করে। নিজে ঘুমাতাম, আমি লর্ডস থেকে জিএর অফিস যেতাম সেক্টর 5 1.5 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা 10 মিনিট লাগতো। এটা আমার বসেরা কোনোদিন বিশ্বাস করেনি, কারণ তারা গাড়িতে আসতো, তাদের কাছে তো ও আচ্ছা 45 মিনিটসই তো লাগে। বললাম বাস মে চড়ে ও কবি চড়ে হো, বগলের গন্ধ শুকেছেন আপনি? শোকেননি। এই যে পাশের মানুষটার পাশে দাঁড়িয়ে রয়েছেন মেট্রোতে, তার যে ঘামটা আপনার গায়ে লেগেছে কোনো দিন? লাগেনি, তাহলে আপনি বুঝবেন না, আপনি আমার অডিয়েন্স নন। সো এই যে ট্রাভেল যখন করছে তারা, এই টাইমটাতে তারা কি এই পেনেট্রেট করতে পারি আমরা? আর রাতের ভিউইং টাইমটা বেশি, 9টার পরে। একটার সময় সানডে, সবাই জানে সানডে সাসপেন্স, ওটা মাথায় ঢুকে গেছে, ঠিক আছে, অ্যাটেনশন লিসনিং বলে আমাদের ওটা, ঠিক আছে, হ্যাবিট বিল্ডিং বলে। সো এই হ্যাবিটটা তো হয়ে গেছে, এটা তো এমনি আসবে অমনি আসবে। সেটা ছাড়া একটা সময় আমার ভিউজ আসবে, সোশ্যাল মিডিয়াটা কীভাবে গ্রো করতে হবে সো দ্যাট এখান থেকে আমি জেনারেট করতে পারি কন্টেন্টগুলো। তো এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করা, কখন শুনছে, কখন পেজটাতে ভিউ করলো, কখন ফেসবুকে ঢুকে মির্চি বাংলা সার্চ করছে। আমি বলছি না ডেটাগুলো অ্যাভেলেবল আশেপাশে। তুমি যদি, যেটা আমাদের কর্পোরেটে শেখানো হয়, এফজিডি, ফোকাসড গ্রুপ ডিসকাশন, তো এফজিডি করার সময় তুমি ডাজ ইট ওয়ার্ক? ইয়েস, অ্যাবসলিউটলি ইট ওয়ার্কস লাইক হাউ। আমি অনেকের মুখে শুনেছি এফজিডি ইজ এ স্ক্যাম, নো নো নো, মানে ভুলভাল সাজেশন দেয়। হতে পারে তাদের ওপিনিয়ন, বিশ্বাস করো। সাজেশন, তুমি এফজিডির উপরে যদি তুমি সাজেশন নাও, তাহলে ইউ আর ওয়াকিং দ্য রং ট্র্যাক ব্রো। ইটস ভেরি সিম্পল। এফজিডি থেকে তোমাকে জানতে হবে তোমার অডিয়েন্স কি দেখছে। বিহেভিয়ারিয়াল, কনজিউমার বিহেভিয়ারিয়াল অ্যানালিসিস, সিবিএ যেটা বলে, এইটা তুমি এফজিডি থেকে নেবে। তুমি ওরা কি সাজেশন দেবে আমি কেন প্লে করতে যাই? ওরা যদি বলে আমার মিঠুন দা সিনেমা 24 ঘন্টা লাগাতে, আমি লাগিয়ে দেবো? আমি আমার নিজের মাথা লাগাবো না? তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মি অ্যান্ড অ্যান এআই? ঠিক আছে, সো সেখানে দাঁড়িয়ে তোমাকে অ্যানালিসিস করতে হবে। অ্যানালিসিসটা তোমার কাজ, তোমার কাজ শুনে ওটাকে রেপ্লিকেট করা না বা এক্সিকিউট করা না। সো ওদের থেকে আমি শুনেছি, জিতে থাকাকালীন কিন্তু অনেক প্রচুর এফজিডিতে আই ওয়াজ আ পার্ট, যেখান থেকে অনেক শিক্ষা পেয়েছি। সো এই এফজিডিটা আমি করতে পারতাম না মির্চিতে, বিকজ আমাকে বলেছিল যে প্রথম দিনে পয়সা নেই হ্যাঁ ব্রো, লেকিন তুমকো করনা পড়েগা। ঠিক আছে, সো ইউ টেক আ স্যাম্পল পয়েন্ট অফ 10 পিপল ফ্রম 10 ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস, योर कोलिग्स और योर फ्रेंड्स और the people you know, ঠিক আছে, and that person cannot be a celebrity, that person cannot be an influencer. এরা কি করছে, talk to them. You want to grow your product, if it is your product you have to talk to them. তুমি কি করো সারাদিনে? আমি এটা করি সেটা করি, কখন করো, just asking etc, and you get into a conversation with all these 10 people. I did that. ঠিক আছে, এবং এই 10টা স্ট্রাটা অফ হিউম্যানস, 10টা স্ট্রাটা, 10টা ওয়ার্কস অফ লাইফ স্টাডি করার পরে আই রিয়েলাইজ দ্যাট দ্যার ইজ আ নিড, দ্যার ইজ আ ডেফিনেটলি আ ওয়ান্ট, অ্যান্ড দ্যার ইজ আ ডিজায়ার ফর দিস কাইন্ড অফ আ প্রোডাক্ট। ইয়েস, তার মানে দ্য প্রোডাক্ট ইজ ওকে, আমাকে সেটা আগে জানতে হবে। মাই প্রোডাক্ট বিকামিং দ্য হিরো ইন মাই মাইন্ড ডাজন্ট ওয়ার্ক। মেরা প্রোডাক্ট চলেগা নেক্সট 15 years, নো, চলতেই পারে, বন্ধ হয়ে গেল, ঠিক আছে। সো সেখানে দাঁড়িয়ে এটা আগে ক্ল্যারিটি নেওয়া। সেকেন্ড ক্ল্যারিটি, কখন শুনছে, কখন দেখছে, এইটার ক্ল্যারিটি ছিল না তাদের কাছে। যে ইউটিউব চালিয়ে এই সময়টা শোনে, জানো? ও আচ্ছা, আমরা তো জানতাম না। সো আমার এটাও মনে আছে, দুর্গাপুজোর সময়, এটা 2018 না 19, আই সাজেস্টেড অ্যান অল নাইট ক্যাম্পেন, ঠিক আছে। অল নাইট ক্যাম্পেন কিছুই দেবো না আমরা, জাস্ট কনজামশনের জন্য দেবো। অল নাইট কন পোস্ট করতে হয়, লুক এট দ্য সোশ্যাল মিডিয়া ট্রেন্ডস। মুম্বাই টিম থেকে এসে অ্যাজ ইউজুয়াল অ্যাটাকিং বিহেভিয়ার। রাতে তো কোনো পোস্ট করলে কোনো রিচ বাড়বে না। বললাম কেন বাড়বে না, আমাকে লজিক্যালি বোঝাও। সারা পৃথিবীর মেটাতে ডেটা বলছে যে রাতে পোস্ট করলে কিছু লাভ হয় না। বললাম আচ্ছা কেন হয় না? বিকজ কেউ জেগে থাকে না। হলে পুজোর সময় সারা কলকাতা জেগে থাকে, তুমি কে বস? পুজোর সময় সারা কলকাতা জেগে থাকে, নিজেদের সেলফি তুলছে, ফেসবুকে আপলোড করছে। আপলোড করার সময় ইউ হ্যাভ আ 5 সেকেন্ড উইন্ডো টু গ্র্যাব দের অ্যাটেনশন। ও আচ্ছা, অষ্টমীর একটা পোস্ট, এই ভাই দেখ করি কি না আমরা। এই রিয়েল লাইফ এক্সাম্পলসগুলো ভুলে গেছে, সবাই ডেটাতে ঢুকে গেছে। তো আমি কোনোদিন আমি ডেটা পড়াশোনা করে আমি মানুষ হিসেবে বিহেভ করেছি, এরা ডেটা পড়াশোনা করে এআই হয়ে গেছে। চ্যাট জিপিটি ভালো এসছে, তার আগে এই কর্পোরেট স্টার্টারটা এআই ছিল। কর্পোরেট জিপিটি লিটারালি এরা এই ছিল আগে থেকে, এরা সব জানে। এই যে যারা বসে আছে আজকে, তোমার হেড অফ ইউটিউব, হেড অফ ফেসবুক, হেড অফ সোশ্যাল মিডিয়া ডিপার্টমেন্ট, হেড অফ মার্কেটিং, সানডে সাসপেন্স বলো বা মির্চি বাংলার ইউটিউবের যে জার্নিটা বা ডিজিটাল যে জার্নিটা, সেটাতে তুমি শুরু করে দিলে, ওটা অটো পাইলট মোডে চলতে শুরু করলো। একদম। তারপর নেক্সট জার্নি
এইটা হয়ে যাওয়ার পরে তো তারপরে মির্চি আমাকে ছাড়তে হলো, বিকজ আমি সব করে ফেলেছি। আমি রিয়েলাইজ করলাম আফটার দি এন্ড অফ 4.5 years आई वेंट टू माई स्टेशन हेड, माई बिजनेस हेड, बोले सब कर लिया मैं, स्टेशन भी हो गया, सिलीगुड़ी आसनसोल, कभी कभी कोलकाता स्टेशन आई हैड टू वर्क ऑन, डिजिटल कस्टोडियन हो गया, संडे सस्पेंस कर दिया, प्रेम.com वी को फाउंडेड অয়ন্তিকা এন্ড আই, ইট ওয়াজ आवर बेबी অ্যান্ড আই ওয়াজ ভেরি প্রাউড টু সি এই বছরই প্রবাবলি আমরা একটা অ্যাওয়ার্ড নিতে গেলাম, আমি, ক্যাপ্টেন আর গোধূলি, উই ওয়েন্ট টু মুম্বাই অ্যান্ড পথের পাঁচালী, আমাদের গপ্পমিলের ঠেকের পথের পাঁচালী ওয়ান দি বেস্ট পডকাস্ট সিলভার অ্যাওয়ার্ড, ঠিক আছে, ইন দি এন্টারটেনমেন্ট সেকশন আই থিঙ্ক। সো সেখানে দেখলাম প্রেম.com ওয়াজ গেটিং ইটস ফার্স্ট অ্যাওয়ার্ড, মোহর ওয়েন্ট টু রিসিভ ইট, লাইক আরে ये तो मेरा बच्चा है। সো প্রেম.com যখন আমরা শুরু করেছিলাম, প্রেম.com সবাই আমাদেরকে ক্রিটিসাইজই করেছিল, সানডে সাসপেন্সের জায়গায় প্রেম.com চলবেই না। বললাম জায়গায় তো আনছি না, সিজন দিলে আনবো, করে দেখো। ওটা একটা আলাদা এন্টিটি হতেই পারে, বিকজ আই রিয়েলাইজ দেয়ার ইজ আ ডার্থ অফ ক্যাটাগরিজ, উই আর অনলি ক্যাটারিং টু সাসপেন্স, প্রেমের গল্প নেই, ডার্ক হয়ে যাচ্ছি তো আমরা। আর নেটফ্লিক্সে তখন এরকম ডার্ক কন্টেন্ট দিলাম, ভাই আমরা নেটফ্লিক্স হয়ে যাচ্ছি ডার্ক ভার্সন, ঠিক আছে। তো প্রেম.com আনা হলো, তারপরে আরও অন্য অন্য সিরিজ, মির্চি ভ্লগস করা হলো, যে মির্চি বাংলা কিছুই না, এগুলো পার্সপেক্টিভ চেঞ্জ করা। সব কাজ তোমাকে ভিউজ আনতে হবে না, কিছু কাজ ইউ ডু জাস্ট টু চেঞ্জ দ্য ব্র্যান্ড পার্সপেক্টিভ। মাঝখানে একটা কথা শোনা যাচ্ছিল যে মির্চি নিজের ওটিটি আনছে, মানে ভিডিও ওটিটি আনছে, সেই জন্যে মির্চি আস্তে 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 এই বিভিন্ন ভ্যারাইটি অফ কন্টেন্ট ট্রাই করে 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 দেখছে, যাতে অডিয়েন্সের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ে যে আমরা আরও কিছু করব, ইন ফিউচার আমরা করব, বা মির্চি থেকে হোক বা টাইমস থেকে হোক, কোথাও একটা থেকে বোধহয় ওটিটি আসার কথা। তো সেরকম কি কিছু তুমি শুনেছো কখনো? হ্যাঁ শুনেছি, আই ওয়াজ এ পার্ট অফ দ্য টিম অ্যাজ ওয়েল। মির্চি প্লাসের যখন বাংলা সেকশনটা ডেভেলপ করা হচ্ছে, আই ওয়াজ এ পার্ট অফ দ্যাট বাংলা। আমি তো সেটা বলছি হলো না কেন? সেইটা তারপরে ওরা আর একটা অ্যাপ অ্যাকোয়ার করলো, দ্যাট ওয়াজ গানা। সো গানা ওয়াজ আ পার্ট অফ, নট পার্ট অফ মির্চি এনিমোর, আই থিঙ্ক গানা ওয়াজ অ্যাকোয়ার্ড বাই মির্চি ভেরি লেটলি। এখানে তো সবই করে ফেললাম, সবই বললাম, অ্যাপেরও পার্ট ছিলাম যখন ইনিশিয়াল মির্চি প্লাস হচ্ছে, সেখান থেকে আমি জিতে গেলাম। আই থট, এটা আমার মনে হয়েছিল যে ইফ আই গো ব্যাক টু প্রোডাকশন, গো ব্যাক টু অডিও ভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েশন, আই উইল বি হ্যাপিয়ার, বিকজ এখানে সব করে ফেলেছি আমি, স্টার্টিং ফ্রম ব্র্যান্ড সলিউশনস টু ডিজিটাল সাপোর্ট থেকে শুরু করে আইপি বিল্ডিং কি করিনি, ঠিক আছে, ডেটা অ্যানালিসিস থেকে শুরু করে ডেটাকে কীভাবে ম্যানিপুলেট করে কন্টেন্ট বানাতে হবে। প্রেম.com ইজ দ্য বিগেস্ট এক্সাম্পল। প্রেম.com অ্যাজ অ্যান আইপি ইজ বিল্ট অন ডেটা। ওকে, এই ডেটা ওয়াজ প্রোভাইডেড বাই ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম। প্লিজ এক্সপ্লেইন। সো তোমার অডিয়েন্স কী চায়, কী কী ক্যাটাগরি, সো তোমার ইউটিউব বা ফেসবুকে তুমি যখন অ্যানালিটিক্স দেখবে, তোমাকে এটাও দেখিয়ে দেবে তোমার অডিয়েন্স অন্য কোন চ্যানেলের কী কী কন্টেন্ট দেখছে। আচ্ছা, সো কিপ আ ট্যাব অন ইট। এটা আমি জানতাম না। হ্যাঁ, কিপ আ ট্যাব অন ইট। এই বিষয়টা নিয়ে আমি কখনো কোনো ইউটিউব চ্যানেল বা কোথাও এক্সপ্লেনেশন দেখিনি কখনো, সেজন্য আমি একটু অবাক হলাম। হ্যাঁ, এটা মোটামুটি, আর এটা মাঝে মাঝে ডেভেলপ করতে থাকে, এটা নতুন নতুন জিনিসটা, ইউআই ইউএক্স অফ দ্য ক্রিয়েটর স্টুডিও অফ ইউটিউব, ইট কিপস অন ডেভেলপিং, নতুন নতুন অ্যাডিশনস দেখতে পাবে, যেটা আমাদের অ্যাজ এ ক্রিয়েটর সুবিধা করে দেয়। সো সেখানে দাঁড়িয়ে এই ডেটাগুলো হাতে নিয়ে এসে যখন একটা প্রোডাক্ট তৈরি করা হচ্ছে, যে ওকে দ্যার ইজ এ ডার্থ ইন লাভ বা রোম্যান্টিক অডিও বুকস, ঠিক আছে, বা অডিও ড্রামা, অর হোয়াট এভার দ্য প্রোডাক্ট, তুমি যে পডকাস্টও বলতে পারো সেটা। তো সে ঠিক আছে, ফেয়ার এনাফ। কে বানাবে, দ্য ফার্স্ট কোয়েশ্চেন ওয়াজ দ্যাট। প্রেম.com বললাম আমরাই বানাবো, আর কে বানাবে? টিম ইজ টু বক ডাউন উইথ ওয়ার্ক, বাট দ্যাট টিম ইউজ টু পুল অফ এক্সট্রা আওয়ার্স জাস্ট টু মেক প্রেম.com এপিসোডস। সেটা অয়ন্তিকা হোক, সোমক হোক, দীপাঞ্জন ঘোষ হোক, সেটা অগ্নি হোক, গোধূলি হোক, পুষ্পল গাঙ্গুলি হোক, যেই হোক, ভেতরে টিমও চাইতো যে কিছু একটা Yes. নতুন করি। ইভেন মোহরও। সো মোহর স্টার্টেড লার্নিং উইথ আস, অ্যান্ড সে অয়ন্তিকার সাথে কাজ শেখা শুরু করলো, তারপরে তোমার সোমকের সাথে কাজ করা শুরু করলো, অ্যান্ড মোহর অ্যান্ড আই ওয়ার দ্য কন্টিনিউয়েশন। অয়ন্তিকা ছেড়ে দিল মির্চি, তারপরে শি মুভড অন টু আনাদার অর্গানাইজেশন, শি শিফটেড টু, তারপরে তখন মোহর অ্যান্ড আই ওয়ার পুলিং ইট অফ, দেন সোমক কেম ইন অ্যাজ আ প্রজেক্ট হেডই বলতে পারো ওই জায়গাটাতে। তো সেখানে দাঁড়িয়ে এই তিনজন মিলে তারপরে টিম বাড়াচ্ছি, করছি, পোস্টারগুলো বসে আমাকেই ডিজাইন করতে হতো। আমাকে বলতো তুমি তো ফটোশপ কাহা সে শিখা? বললাম ডিড ইউ ফরগেট মাই ফাদার ওয়াজ এ গ্রাফিক ডিজাইনার। সো হ্যাঁ, গুড কোয়েশ্চেন। সো মানে অবভিয়াসলি ওটা তো আমি ফটোশপটা জিনে নেই আমার, যে আচ্ছা হাতে বসলাম ফটোশপ অটোমেটিক হয়ে গেল। ডিজাইনের কনসেপ্টটা তো জিনে আছে রে ভাই। বললাম যে না, ক্লাস বাবা জবে থেকে বাড়িতে ডেস্কটপ ঢুকিয়েছিল, বাবা ফটোশপে কাজ করতো, তখন ফটোশপ 6 না 5 ছিল, 5.5।
তখন থেকে ফটোশপ আমি দেখছি, আর বাবা যখন কাজ করতো আমি বইটা এরকম করে নিয়ে চুপটুক করে দেখতাম বাবা কি করছে, ঠিক আছে, ইন্টারেস্ট ওখান থেকে জাগে। অ্যান্ড বাবা যেহেতু এবিপি সব থেকে পপুলার ডাইনোসর ছিলেন, বাবা এবিপি দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। হ্যাঁ, মানে মাই ফাদার হি পাসড অ্যাওয়ে ভেরি রিসেন্টলি, বাট এটা বিউটিফুল ক্যারিয়ার। সো হি স্টার্টেড অফ হিজ ক্যারিয়ার উইথ এবিপি, As a retired with ABP. He started off as a staff artist. So he has worked with people like Veer Sanghvi, MJ Akbar. ঠিক আছে, তো সেসব গল্প বলতে হলো, ও আচ্ছা, নাইস। So yeah, he had a illustrious career. He designed the logos for Unish Kuri. He worked in Anando Mela. He worked in Desh. আনন্দবাজার পত্রিকা অ্যাজ এ ম্যাগাজিন যখন পুজোর সময় বেরোয় এখনও, যেটা বাবা তখনও কিছু ইলাস্ট্রেশনস করতো। তো তারপর তো তোমার মানে প্রেম.com এর প্রেম.com হার্ডেলটা তুমি পেরোলাম, জিতে চলে এলে, জিতে লঞ্চ গেলাম। করলে, জিতে এলে, জি ছেড়েও দিলে। জি তাড়িয়ে দিল, জি ছাড়িনি, জি আমি ছাড়তে চাইনি। হ্যাঁ, জি যদি তুমি আমাকে জিজ্ঞেস করো জি কন্টিনিউ করতে চাইছিলাম কি না, না। মানে এটা সাপে বড় হয়েছে। হ্যাঁ, আমি ভাবছিলাম বলবো এরকম না যে আমার প্রচুর ইএমআই, ঠিক আছে, আমার ক্রেডিট কার্ড নেই, আমার লোন নেই, ঠিক আছে, আমি বেঁচে এসবে গেছো। ঢুকিনি। এই একটার জন্য আমি ভেরি গ্রেটফুল টু মাই ফাদার। That বেঁচে is গেছো। only lesson I took it instead of being a rebel. My father also gave me the same lesson, but I didn't You listen. borrowed I it. didn't listen. সো সেখানে দাঁড়িয়ে এই দুটো জিনিস যেহেতু নেই, বাট সামহাউ আই হ্যাড টু সাপোর্ট মাই ফ্যামিলি ইজ দেয়ার। আমি বাড়ির বড় ছেলে, তো সেটাও রয়েছে, নিজেরও একটা খরচা আছে, বেসিক জিনিস। তারপরে তো নিজে কাজ করেই যা অসুস্থ হয়ে পড়েছি, তার জন্য তো ওষুধ কিনতে হবে। সেটা কোথা থেকে আসবে? কাজ থেকে, ঠিক আছে। তো কাজ করে নিজের কাজের জন্য, কাজ করে নিজেকে সুস্থ রাখার জন্য ওষুধ খাও, ওষুধটা কেনার জন্য এই কাজ থেকে টাকা আসছে। সেই অসুস্থ কাজটা করো। কারেক্ট, ভিশিয়াস সাইকেলটা বুঝতে পারছো? ঠিক আছে, কত অ্যান্টি ডিপ্রেসেন্ট খাবে তুমি? তো এই ভিশিয়াস সাইকেলটা পেরিয়ে ইউ আর নাও দ্য হ্যাপিয়েস্ট সাইকেল, নাও ইন দ্য হ্যাপিয়েস্ট সাইকেল অফ ইউর লাইফ। আই অ্যাম ভেরি মাচ হ্যাপি। মানে আমি কি ভুল বললাম? একদমই ভুল বলনি, তার কারণ আমি এখন যেটা খুশি সেটা করি, যেটা ভালো লাগে সেটা করি। এবং সেখানে দাঁড়িয়ে দেখো, জিএমটি মির্চি ছাড়াকালীন মির্চি ছেড়ে দিয়েছি, তারপরে জিএমটিতে কি করে এলে? মির্চি ছেড়ে দিলাম যেবার 1 মাস আমার নোটিস পিরিয়ড ছিল। নোটিস পিরিয়ডের পরেই ক্যাপ্টেন অ্যান্ড আই স্যাট। ক্যাপ্টেন ওয়াজ লাইক, কিছু একটা করতে হবে, ঠিক আছে। এবার নাও মি বিং মি, তো তখনও ক্যাপ্টেনের মাথায় ছিল না যে এটা করব। না, হি জাস্ট ওয়ান্টেড টু ডু সামথিং। বলছে আমি বাড়িতে আর বসে থাকতে পারবো না, এই সারাদিন ইভেন্ট করতে পারছি, নিজের কিছুটা হবে না আমার। আমি যে বেরিয়ে এলাম একটা অর্গানাইজেশন থেকে, আমার নিজের কিছুটা করতে একটা হবে। লেগাসি রেখে যাওয়া উচিত তো লোকটার। বিকজ মানে জিনিসটা ভাবো, একটা মানুষ আগেন জাস্ট বিকজ মানে হি কনসিডার্স মি টু বি ইয়াঙ্গার ব্রাদার বলে বলছি না, মানে মানুষটাকে তো অনেক বছর ধরে দেখে এলাম, শিখেওছি, এমসি করা তার থেকেই শিখেছি আমি, ঠিক আছে। সো সেখানে দাঁড়িয়ে একটা মানুষ যখন রেডিও ছেড়ে দেয়, দ্য হোল সিটি গোজ ইন টু লিটারাল আপসেট মোড। রেডিওর যে পয়েন্ট সিস্টেম হয়, রেডিওর কাইন্ড অফ বলতে গেলে রেডিওর টিআরপি, যেটাকে র্যাম রিপোর্ট বলে, রেডিওর টিআরপি বলছি সবার বোঝার জন্য, সেটা কতটা ড্রাস্টিক্যালি পড়লো ক্যাপ্টেন ছাড়ার পরে? গুড পার্ট, মির্চি নেভার সাবস্ক্রাইব টু র্যাম। মির্চি কার ট্র্যাক ফলো করতো। সেটা কি? কার ট্র্যাক হচ্ছে তোমার গাড়িতে যে রেডিও সিস্টেমটা রয়েছে সেইটা। এই সালা, এটা কি? তো এটা তো জানতাম না। এটা কি? কার ট্র্যাক বলে আর একটা তোমার মেট্রিক হয়, হ্যাঁ, যেটা তোমার গাড়ির রেডিওটা যারা সেটা কি use করে করে? ওই ফ্রিকোয়েন্সি থেকেই? না, ঠিক যেরকম তোমার ইয়ে করা থাকে, টিআরপি মেজার করার জন্য মেশিন বসানো থাকে, সো কিছু কিছু গাড়ি র্যান্ডমলি সিলেক্ট করা হয়। ও যতদূর আচ্ছা, আমি মানে জানি। ওরা টিআরপি বক্স টাইপের কিছু একটা Yeah, বসাতো। yeah, yeah. আমি এক্স্যাক্ট প্রসেসটা জানি না, আমি হয়তো ভুলই জানি, বাট দ্যার ইজ তুমি যেটুকু জানো সেটুকু হ্যাঁ। শেয়ার করো। সো এরকমভাবে তোমার কার ট্র্যাক ফলো করা হতো আমাদের। তো কার ট্র্যাক হচ্ছে যারা উবার চালাচ্ছে তাদের নয় কার, ঠিক আছে, বিকজ দ্যাটস এ কমার্শিয়াল ভেহিকল। যারা পার্সোনালি ওন্ড কার্স, পার্সোনালি ওন্ড ভেহিকলস, এই ট্র্যাকগুলো, এই গাড়িগুলোর যে রেডিও সিস্টেমটা আছে, তারা কতবার কিভাবে শুনছে, কোন স্টেশনটা শুনছে, কোন গানটা চলছে, কোন গানটা চলছে না। ইট নেভার ড্রপড, তুমি বলছো? It did land an amount of curiosity ki why did you leave, we will miss you, because Mir was the morning alarm of Kolkata. So ওই it's লোকটার জন্য tragic. আমরা রেডিও শোনা শুরু করেছিলাম। Yes, it's tragic. Fortunately or unfortunately, it's tragic. একমাত্র আরজে বোধহয় যার কথা শুনে মনে হতো বা যার কমেন্ট্রি শুনে মনে হতো তার উপরে কোনো
ওপর থেকে প্রেশার নেই যে তুমি এটা বলবে এটা বলবে না, এটা বলবে এটা বলবে না। বাকিদের কথা শুনে মনে হতো যে করছে, সেন্সার করছে, নিজেরাই সেলফ সেন্সার করছে কোথাও একটা। কিন্তু ক্যাপ্টেনকে শুনে কোনোদিনও মনে হয়নি যে সেন্সার করছে, বা যদি করেও সেটা এমনভাবে বুদ্ধিদীপ্ততার সাথে ব্যাপারটাকে বলে দিত, মানে আমি এটাই বলবো মানে এটাই বলবো, তুমি এভাবে বলতে দেবে না ওভাবে বলবো, এমনভাবে বলতো যে প্রচণ্ড ইন্সপায়ারিং লাগতো জিনিসটা। এটা কতটা ঠিক বা কতটা ভুল? এটা পুরোপুরি ঠিক। আমি হ্যাঁ, ডেফিনেটলি দেয়ার আর আদার আরজেস অ্যাজ ওয়েল, বাট হ্যাঁ, তুমি যেহেতু পশ্চিমবঙ্গের একটা বড় অডিয়েন্সের কথা বলছো, ডেফিনেটলি পশ্চিমবঙ্গে আমার মনে হয় না সেরকম কেউ ছিল। আমার অ্যাটলিস্ট আমি যে বছর থেকে রেডিও শুনছি, যবে থেকে রেডিও প্রাইভেটাইজড হয়, রেডিও মির্চি আসে, রেড এফএম আসে, বিগ আসে, এখন তো অনেক নোংরা জায়গায় চলে গেছে, এখন তো রীতিমতো প্রোপাগান্ডা হয়। পুরোটাই কিন্তু প্রপাগান্ডা হচ্ছে। ওই লোকটার কথা শুনলে মনে হতো যে এই লোকটা কি আরজে, মানে বাকিদের মতোই একই কোম্পানিতে চাকরি করছে। এটা তো মাঝে মাঝে বলাও হয় যে ক্যাপ্টেন মাঝে মাঝে বলে যে লোকজন ভাবতো যে মীর ওনস মির্চি বিকজ ইট ইজ মির্চি। তো তারপর আলোচনা হচ্ছে। সো আলোচনা হচ্ছে, তো দ্য ফার্স্ট সাজেশনস দ্যাট রিচড আউট টু হিম ফ্রম মাই এন্ড, শোনো এবার আমি তো ডেটা ম্যান, ঠিক আছে, এই ডেটা এই বলছে, এই ডেটা ওই বলছে, আমার মনে হয় তোমার কিছু টিকটকিশ ভিডিও করা উচিত। বলছে আমি ঢিনচাক পূজা হতে পারবো না, ঢিনচাক পূজা, আই রেসপেক্ট দি আর্ট, রেসপেক্ট দি ক্রাফট, আমি পারবো না ওটাতে। তাহলে তো তুমি ইররেলেভেন্ট ক্যাপ্টেন, তুমি, আমার মনে হয় না তুমি কিছু কিছু হচ্ছে না, যা আইডিয়া দিচ্ছিস সব ছুঁড়ে ছুঁড়ে মুখের উপরে ছুঁড়ে দিচ্ছে, এটা হবে না, পারবো না, এটা করবো না, সেটা। আই ওয়াজ ফ্রাস্ট্রেটেড আফটার পয়েন্ট অফ টাইম যে ভাই একটা আইডিয়া তো দে। তোমার মাথায় কখন, মানে তুমি যখন আইডিয়াগুলো দিচ্ছিলে তোমার মাথায় কখন এটা আসেনি কেন যে আমরা অডিও স্টোরি করি? রেপ্লিকেশন করতে চাইনি, আচ্ছা, ওকে রেপ্লিকেশন আমি করতে চাইনি অন প্রিন্সিপাল। ওকে। So, but he said that I think I'm good with that. Let me do it. So then the 3 words গপ্প মিরে ঠেক, ওই নামটা ওই দিনই এসছে? তিনজনের দেওয়া, এটা এটা তিনজনেরই দেওয়া। কতক্ষণ লেগেছে নামটা ঠিক করতে? কি দেওয়া যায়, কি দেওয়া যায়, কি দেওয়া যায়, প্রথমে এলো গল্প, ডোন্ট কল ইট গল্প, গপ্প, লেটস কল ইট গপ্প, সামবডি সেড, 3 of us, আমাদের তিনজনের মাঝখানে একদিন মিটটা রাখতেই হবে অবশ্যই, ওটা বললাম, ব্র্যান্ড। দেখো মিটার। তখন ক্যাপ্টেন আমাদেরকে বলে হ্যাঁ অফকোর্স তোর তো কিওয়ার্ড লাগবে একটা। বললাম হ্যাঁ, ইউ আর দ্য বেস্ট কিওয়ার্ড আই হ্যাভ। অ্যান্ড ঠেক, তখন একটা আড্ডা না কিছু একটা ছিল, আর একটা ওয়ার্ড ছিল, আরও 2-3টে ওয়ার্ড নেই, তো লাইক না, লেটস ডু দ্য ঠেক থিং, দেন ইট হ্যাপেন গপ্প মিরে ঠেক। কিন্তু ইউটিউব চ্যানেলটা গপ্প মিরে ঠেকের নামে নয় কেন? মীর আফসার আলী, মীর বা মীর আফসার আলীর নাম? ভেরি গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। সো হ্যান্ডেলটা কিন্তু গপ্প মিরে ঠেক সম্ভবত, আমি যদি ভুল না করি, @গপ্প মিরে ঠেক, রিয়েল মির, রিয়েল মির, হ্যাঁ সরি, মাই ব্যাড, সরি। গপ্প মিরে ঠেক দেবই না আমি। হ্যাঁ, এটা এটা কেন? তার কারণ হচ্ছে আই ওয়ান্ট টু বিল্ড দিস চ্যানেল অ্যাজ এ স্ট্র্যাটেজি হেড, ঠিক আছে, অ্যান্ড দি রেস্ট অফ দ্য 2 ফাউন্ডার্স দে টোটালি আর অন উইথ দিস ভিশন। আই ওয়ান্ট টু বিল্ড দিস চ্যানেল অ্যাজ এ কন্টেন্ট কোম্পানি। সো টিভিএফ কন্টেন্ট কোম্পানি হতে পারে, ফিল্টার কপি কন্টেন্ট কোম্পানি হতে পারে, আজকে যদি অরুণাভ কুমার একটা কন্টেন্ট কোম্পানি হতে চায়, হতে পারবে না? সাপোজ কোনো না কোনো দিন, ভগবান না করুক, ক্যাপ্টেন আর কাজ করতে পারছে না, তখন ক্যাপ্টেনের নামে হয়তো কন্টেন্ট বেরোচ্ছে কিন্তু ক্যাপ্টেনের প্রেজেন্স থাকছে না, তখন গিয়ে ব্র্যান্ড আইডেন্টিটিতে কোনো এফেক্ট পড়বে এটা মনে হয় না? সেই জন্যই তো কন্টেন্ট কোম্পানি, দ্যাট ইজ দ্য রিজন। সেটা মীরের নামে কেন? মানে ইউটিউব চ্যানেলটার নাম মীর আফসার আলী কেন? মীর আফসার আলী, গপ্প মিরের ঠেক নয় কেন? আমি সেটাই গপ্প মিরে ঠেক ছাড়াও তো অন্য কন্টেন্ট আসবে, ওকে রাইট? সো আজকে মীর আফসার আলী এজ এ কন্টেন্ট কোম্পানি দ্যাট প্রডিউসেস অ্যান্ড প্রেজেন্টস কন্টেন্ট। মীর আফসার আলী কোম্পানি, গপ্প মিরের ঠেক ইজ এ ব্র্যান্ড। কারেক্ট। মীর আফসার আলী, তোমরা আরো ব্র্যান্ড তৈরি করবে, আরো আইপি তৈরি করবো, বলতে টু বি ভেরি প্রিসাইজ। গপ্প মিরের ঠেকটাকে আমি আইপি ধরলাম, ইজ এ প্যারেন্ট আইপি। সো আমরা এক্সপ্লোর করতেই থাকি। সো যেহেতু একটা ফেসবুকে আমাদের যেহেতু আর্টিস্ট ব্যাংকও রয়েছে যারা হু আর এক্স মিরাকেলস, সো উই এক্সপ্লোর সামথিং কল রাগিমন। হ্যাঁ দেখেছি, ভালো লাগে আমার। রাগিমন দিয়ে আমরা এক্সপ্লোর করছি। দেখেছো রাগিমন? দেখেছো? মজা লাগে বেশ। রাগিমনকে দিয়ে আমরা একটু এক্সপ্লোর করছি, এক্সপেরিমেন্ট করছি, গুড অ্যামাউন্ট অফ রেসপন্স। আমরা ফিরোজ দা তোতলা করেছি, ডিড নট গিভ মি গুড নাম্বারস, আই ওয়াজ নট স্যাটিসফাইড, বাট ক্যাপ্টেন ওয়ান্টস টু স্টিল ডু। রাগিমন হিট। হ্যাঁ, রাগিমনটা হিট, এটা নিয়ে খুব আমাদের ঝগড়া হয়। তো রিসেন্টলি আমরা একটা অন্য জায়গায় স্ট্র্যাটেজি করছি, তো সেই স্ট্র্যাটেজিটার অনুযায়ীও আমাদের অনেক কন্টেন্ট ভাবছি। কোথাও গিয়ে এটা কোনো কারো কাছ থেকে এটা আসেনি যে গপ্প মিরের ঠেক আমরা গল্প শুনতে এসেছি, সেখানে রাগিমন পুরোপুরি হাটকে একটা জিনিস, এটার মাধ্যমে তোমরা অন্য কিছু শুরু করতে চাইছো, বুঝতে পারছি, কিন্তু উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমরা গপ্প মিরের ঠেকটা, গপ্পটাই বেশি প্রাধান্য দিয়ে এখানে এসেছি। রাগিমন দেখবো, চলো ওটা একটা ইউটিউব শর্টসের মতো ট্রিট করছি, ওটা থেকে একটা আলাদা আইপি হতে পারে বা আলাদা ব্র্যান্ড হতে পারে, সেটা হলে হোক, অসুবিধা নেই, কিন্তু আমরা গল্পটাকে প্রাধান্য দিচ্ছি। এই কনফ্লিক্টটা কখনো আসেনি?
এই কনফ্লিক্টটা আসেনি তার কারণ এটা সানডে সাসপেন্স করে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। সানডে সাসপেন্স when I took over, it was 2018 and I think 2014 মনে হয় চ্যানেলটা খোলা হয়, এরকম কিছু একটা ব্যাপার। and it's a 13-year-old property, my friend, okay? A 13-year-old property running consecutively on a channel, এতটাই বাজে অভ্যেস হয়ে গেছে তোমার। এটা আমি বাজে অভ্যেস একটা কারণে বলছি, তুমি অন্য কোনো কন্টেন্ট দিলে না ফ্লাগ খাবে, যেটা প্রেম.com-এ হতো। ভিউজই আসতো না, নট ইভেন 10% অফ দ্য ভিউজ দ্যাট সানডে সাসপেন্স। আমাদের এমনি সানডে সাসপেন্সের গল্পে সাপোজ যদি 500k ভিউ হয়, প্রেম.com-এ সেটা আমি দেখলাম 120k, 50k, 60k এরকম দেখতে পাই। 30k আসতো জানো। হ্যাঁ, এরকম দেখেছি আমি। সো ইট ওয়াজ আ টেনশন ফর মাই পার্ট, মাই স্ট্র্যাটেজি ইজ নট ওয়ার্কিং। সো আই রিয়েলাইজ যে এটা কিছু করা যাবে না, এটা করে যেতে হবে। সো দ্যাট ইজ দ্য লেসন দ্যাট আই টুক, দ্যাট ওয়াজ মাই বিগেস্ট টেকঅ্যাওয়ে। সেই করে যেতে হবে পার্টটা তুমি অলরেডি জিএমটিতে শুরু করেছো এইটা দিয়ে। একদম। সো এটার আগেই মন কেন আরও কন্টেন্ট আছে আমাদের প্ল্যানে, সেগুলো সেটাই করা হবে। সো থিঙ্ক অফ ইট অ্যাজ আ ওটিটি প্ল্যাটফর্ম। সো যেটা আমি সবাইকে বলে থাকি যে ইউটিউব জাস্ট বিকজ ফ্রিতে কন্টেন্ট দিচ্ছে বা ফ্রিতে কন্টেন্ট মানুষ কনজিউম করছে বলে এটা ভেবো না কোনো কারেন্সি নেই ইনভলভড। দ্য কারেন্সি ইজ দেয়ার। এখন তো আস্তে আস্তে ওই হ্যাবিটে ঢুকতে হবে তোমাকে, যেখানে টাকা দিয়ে ইউটিউব কন্টেন্ট দেখতে হবে, ইনস্টাগ্রামের কন্টেন্ট দেখতে হবে, ফেসবুকের কন্টেন্টও দেখতে হবে টাকা দিয়ে। সেটা খুব তাড়াতাড়ি হবে, 2-3 বছরের মধ্যেই হবে। চলে এসছে অলরেডি, ইটস ইন দ্য টেস্ট ফেজ। দেখে যেটা বোঝা যাচ্ছে ইটস ইন দ্য টেস্ট ফেজ রাইট নাও। সেই জন্য অপশনাল আছে ফর ক্রিয়েটার্স। আমাদের কাছে অপশন আছে, বাট আমরা কোনোদিন করিনি এখনো, কারণ আমরাও টেস্ট করছি যেহেতু। উই আর অলসো টেস্টিং দ্য ওয়াটার্স। আমাদের 3 বছর কমপ্লিট হবে জানুয়ারি 23-এ 2026। সো সেই জন্য সো সেখানে দাঁড়িয়ে ইফ ইউ ডু নট ট্রিট ইউর ইউটিউব চ্যানেল অ্যাজ অ্যান ওটিটি প্ল্যাটফর্ম, you won't be able to make it run like an organization, because you have to be disciplined, you have to be consistent, you have to be focused. हाँ चलो कर लेते हैं, that doesn't work, that just doesn't work. রেসপন্সিবিলিটি বাড়বে যদি ওটা হয়। হ্যাঁ, তুমি কিছুই না, স্ট্রাকচার থাকলে তোমার ভাবতে সুবিধা হয়। ইফ ইউ আর স্ট্রাকচার্ড এনাফ দেন ইট হেল্পস ইউ থিঙ্ক। সো আজকে যে আর একটা জিনিস যেটা আমি জিএমটির জন্য স্পেশালি করি, সো ইউ ক্যানট ফোকাস অন plenty of things until and unless you throw things into automation. So এই যে পুরো সোশ্যাল মিডিয়ার পার্টটা আমাকে দেখতে হয়, ইটস কমপ্লিটলি মাই থিং, বিকজ ইটস পার্ট অফ মাই স্ট্র্যাটেজি। ঠিক আছে, এটা কোন সময় যাবে ডেফিনেটলি দ্যাট ইজ অলসো পার্ট অফ মাই স্ট্র্যাটেজি। ঠিক আছে, এটা বাইরে গিয়ে একটা জিএমটি অন স্টেজ লঞ্চ করা হলো, কেন লঞ্চ করা হলো? বিকজ সেটার পেছনে একটা স্ট্র্যাটেজি আছে। উই হ্যাভ আ টাচ অ্যান্ড ফিল অফ দ্য প্রোডাক্ট, যেটা কোনোদিন একটা অডিও প্রোডাক্ট করে না। কেন করে না? বিকজ তারা রেস্ট্রিক্টেড কেন থাকতে চায় আমি জানি না। তুমি যতক্ষণ না মানুষের মাঝখানে ঢুকে একটা জিনিস প্রোডাক্টের লুক অ্যান্ড ফিল দিচ্ছ, ইউ ওয়ন্ট স্টে অ্যারাউন্ড ফর লং, বিকজ সামহাউ দে উইল লুজ আ বিলিভ ইন দ্য ফ্যাক্ট দ্যাট দিস এক্সিস্টস। কিন্তু তোমার কি কোথাও মনে হয় না যে এই যে জিএমটি অন স্টেজ যেই ব্র্যান্ডটা, মানে যেই কী বলবো, সাব ব্র্যান্ড বললাম আমি, সাব ব্র্যান্ড তোমরা শুরু করেছো, অনেক জায়গাতেই করছো, বিভিন্ন জায়গাতেই করছো, তো কোথাও গিয়ে মনে হয় না যে লোকে তো শ্রুতি নাটক শুনতে চায় না, আর শ্রুতি নাটকে কিন্তু অডিয়েন্স হয় না, তো জিএমটি অন স্টেজটা কোথাও গিয়ে শ্রুতি নাটক না হয়ে যায়? এই ভয়টা নেই? বিকজ আমাদের অবজেক্টিভ তো শ্রুতি নাটক করানো বা অডিও বুক করানো না, আমাদের অবজেক্টিভটাই আলাদা। উই আর নট টার্গেটিং এভরিবডি। ঠিক আছে, আমরা একটা দুটো কর্পোরেট শো করে দেখেছি, খুব একটা ভালো রেসপন্স, টু বি ভেরি অনেস্ট খুব একটা ভালো রেসপন্স আমি তো দেখতে পাইনি। আছে ইন্টারেস্টেড অ্যামাউন্ট অফ লিসনার্স আছে, বাট হাউসফুল যদি তুমি টাকা না দিয়ে অডিয়েন্স আনো তাহলে খুব চাপ কন্ট্রোল করা, অডিয়েন্সের ইগো, অডিয়েন্সের টাইম, অডিয়েন্সের মোমেন্টস এটসেট্রা। অ্যান্ড তারপর অডিয়েন্সের পেটে যদি দুপেক পড়ে যায় তাহলে আরও শেষ। ঠিক আছে, সো সেখানে দাঁড়িয়ে দেখো আমাদের ব্র্যান্ড অবজেক্টিভ ইজ নট টু টেল stories only. Our brand objective is to bring back the art of book reading. Yes. So the generation that is now surviving on digital platforms, bringing that generation back to reading books, the art of reading books, because that is where your imagination or your lateral thinking will support. আজকে আমি সত্যি I'm not a book reader, I'm not a bookworm. সো সেখানে দাঁড়িয়ে অনেক কথাই শুনতে হয় আমাকে একটা ব্র্যান্ডেড দাঁড়িয়ে। আর সব থেকে বড় সিক্রেটটা তোমাকে বলছি, আমি আজ অব্দি একটা এপিসোড শুনিনি। এটাতে কত লোককে আমায় কত কিছু বলেছে। আমার যে দুজন ঘরের লোক, মীর আফসার আলী আর গদুলি শর্মা, সারা দিন ধরে কথা শোনায়, কিন্তু আমার বক্তব্য কাউন্টার লজিক ইজ ভেরি সিম্পল। 1, I am that audience who's least interested in an audiobook. So one day if I am interested I will go and listen to that story. So till date
বিকজ টু বি ভেরি অনেস্ট আমার আপব্রিঙ্গিংটাও ওরকম যেখানে হয়তো লিটারেচার কুড হ্যাভ বিন বাট আই ওয়াজ সো মানে সো ফোকাসড অন ফিল্মস আপব্রিঙ্গিং মানে বলছি না বাড়িতে ঠিক আছে আই ওয়াজ সো অ্যারাউন্ড ফিল্মস অল দ্য টাইম দ্যাট আমি সিনেমা ছাড়া কিছু ভাবতেই পারি না তুমি আমাকে 4টে সিনেমা দেখতে বলো এক্ষুনি দেখে নেবো আমি ঠিক আছে ওই খিদেটা রয়েছে রাতে ইফ আই এম হ্যাভিং ডিনার I have to watch something. It has to be a web series or a film. আমি ওটা না ছাড়া খেতে পারি না অভ্যেস হয়ে গেছে বিকজ মা ছোটবেলায় যখন খেতাম না মা টিভি চালিয়ে দিত কার্টুন দেখাতে ঠিক আছে যেটা এখন মা বাবারা ফোনে করে দিয়েছে সেইটা আমার আছে সো সেখানে আমার কন্টেন্ট কনজাম্পশন অফ 20 মিনিটস রাতে বসে খেতে খেতে হয়ে যায় তো সেখানে দাঁড়িয়ে দ্যাট ওয়াজ মাই লজিক 1 লজিক 2 ইজ ইউর প্রোডাক্ট গেটিং হ্যাম্পার্ড কারেক্ট আমি যে আজকে 150+ এপিসোডস তার মধ্যে আমি একটাই গল্প শুনেছি কোনটা হত্যাকারী কে এটা যদি ক্যাপ্টেন দেখে এই ভিডিওটা তুমি যদি দেখো ক্যাপ্টেন ভিডিওটা আই থিঙ্ক ইউল অ্যাগ্রি যে আমি একটা এপিসোড শুনেছি তো সেখানে দাঁড়িয়ে মি নট লিসনিং টু আ প্রোডাক্ট ইজ নট হ্যাম্পারিং দ্য প্রোডাক্ট ঠিক আছে আমি গর্বের কথা কিছু বলছি না সামহাউ ইট ইজ অডিও বুকস ডোন্ট ইন্টারেস্ট মি কেউ প্লিজ কমেন্টে এটা লিখতে কমেন্টে লিখুন ভালো খারাপ সব কিছু লিখুন প্লিজ কিন্তু প্লিজ এটা লিখবেন না যে সাবান ইউজ করিস না সেটার অ্যাড বানাস কেন এটা ব্র্যান্ডের কাজ অ্যাড যারা বানায় এটা তাদের কাজ প্লিজ প্রফেশনটাকে পার্সোনাল লাইফের সাথে যুক্ত করবেন না একদমই একদম মানে ওয়েল সেড অনুপম যেটা হচ্ছে যারা কেএফসির অ্যাড করে আই নো ওয়ান অফ দ্য ডিরেক্টরস যে কেএফসির অ্যাড করে ইজ এ ভিগান সো ইট ডাজেন্ট ম্যাটার আমি বলছি না আই হ্যাভ অ্যাচিভড আ লট আই এম নট অ্যান অ্যাচিভার अगेन যেটা তোমাকে প্রথমে বলছিলাম आई एम अ स्ट्रगलर आई रियली वांट टू बी अ स्ट्रगलर ठीक है मैं वो कूली हूँ जो रजनीकांत है ठीक है सो आई रिलेट टू दैट मोर rather than a superstar and I am not I don't want to be ঠিক আছে so ইউ এনজয় দ্য জার্নি I enjoy the journey and I'm very happy that I left the job আমি রিসেন্টলি একটা জব অফার পেয়েছি ভাবছি নেব না ঠিক আছে নিও না আমি শুনেছি তো নিও না you know the salary is very lucrative yes definitely and that will unlock a lot of those devilish thoughts inside of you সেজন্যই বলছি নিও না কালকেই মার্সিডিজের ইএমআইটা নিতে না নিও না সেটা আমি তো অফ ক্যামেরা আমি তো শুনেছি নিও না তো সেটা একদমই নেওয়ার প্ল্যান করছি না তার কারণ আই এম এনজয়িং হোয়াট আই এম ডুইং রাইট নাও ফর দ্য পাস্ট 1 year সেটা আমি তোমার অ্যাড ফিল্মস বানাই লিখি অ্যান্ড তোমার জিএমটিতে যে কাজগুলো হয় বিকজ অ্যাট জিএমটিতে কাজ করাটা ইজ ভেরি থেরাপিউটিক ফর মি খুদ কা বাচ্চা জব বড়া হতা है এই প্রত্যেকটা সাবস্ক্রাইবার অ্যাডস টু মাই হ্যাপিনেস আমার পডকাস্ট চ্যানেলটাকে আমি গপ্পমিরের থেকে স্টেচারে নিয়ে যেতে চাই হোয়াট আই হ্যাভ টু ডু ডিজিটালি কোট আনকোট কোনো টাকা খরচা না করে well you can call my personal assistant on this manager please take प्लीज your number कुछ टिप्स दे दे it's just that you have to be very consistent and one thing you have to keep in mind that harping every day is your key so you cannot let people forget that you exist so সেটা রিল হোক স্ট্যাটিক হোক ক্যারেজিল হোক you have to use all the features যে কটা আছে ঠিক আছে উই আর ফোকাসিং অন ইনস্টা অ্যান্ড ইউটিউব ফেসবুকে ফোকাস করছি না আপাতত নাই করতে পারো কোনো অসুবিধা নেই তাতে কেন বলো তো ফেসবুক ইজ দ্য নিউ অর্কুট মানে আমরা প্রায় ফেসবুক সবাই ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে তার কারণ ফেসবুকের টিজি চেঞ্জ হয়ে গেছে ফেসবুক ইজ ইজি টু প্রোনাউন্স বাই আওয়ার প্যারেন্টস ইনস্টাগ্রাম ইজ নট একদম দ্যাট গিভস ইউ দি এক্সপ্লেনেশন ইট ইজ ভেরি প্যারেন্ট ফ্রেন্ডলি এটা একদম তুমি ডিটেইলড ওয়েতে একদম ওই যে বললে রুটে গিয়ে বলো একদম এটা রুট কজ ফেসবুক ইজ ইজি টু প্রোনাউন্স ভাই এটা ফেসবুক দে তো আর ইনস্টাগ্রাম দে তো বলবে না তুমি এটা আমাদের মা বাবারা কেউ বলবে না সো ফেসবুক ইজ এ প্ল্যাটফর্ম ফর আওয়ার প্যারেন্টস নাও আমি যদি ফেসবুকের মাধ্যমে আমার প্রমোশন না করি আমার ব্র্যান্ডিং না করি তাহলে আমি কি মিস করছি আর আমি যদি ইউটিউব আর ইনস্টাতেই শুধু ফোকাস করি তাহলে আমি কি গেইন করছি আর কি মিস করছি এটা যদি একটু বুঝিয়ে বলতে পারো See, if you have a platform in hand, you want to use it, it's up to you. Don't think of it from the start that what will I miss out on. ঠিক আছে? So right now, even if GMT is not there on Spotify, the first question that can come to your mind, what am I missing out on? I am not missing out on anything. Principally, if you choose to not be on Facebook, don't be on Facebook. You will not miss out on anything. What you'll miss out on is what you did not execute. It's very simple. So if you did not execute, don't even have to think. জিএমটি কি ফেসবুকে ফোকাস করছে ফেসবুকটা আমরা করছি ফেসবুকটাকে আমরা ফেসবুকের স্ট্র্যাটেজিটা এখন টোটালি পাল্টে গেছে এইটাও দেখবে তুমি কোনোদিন কম্পিটিশন চ্যানেলরা কপি করবে বিকজ আমি যাই করি
এই সাবাস। আরে আমি সত্যি কথা বলছি, এটা আমি তোমাকে একটা মানে এ দুঃখের কথা বা খুশির কথা জানি না, বাট সামথিং দ্যাট আই শুড বি প্রাউড অফ। এটা নিয়ে গোধূলি খুব চাপ খায় কম্পিটিশন চ্যানেল। ইয়াং জেনারেশন অনেক ছেলেমেয়েরা নিজেরা চেষ্টা করে জানি 3 লাখ 4 লাখ সাবস্ক্রাইবার 6 লাখ আছে কপি এরকম। করে না, তারা নিজেদের মতন এগিয়ে যায়। When you were my boss, Anupam, I had proposed strategies which you rejected on my face. Why? Because you thought इसमें मजा नहीं है। কিন্তু পরে যখন ওটাই কাজ করছে কপি जब जाके आज ये मेरा strategy, this is nothing, this is just rejected strategies I'm implementing. স্ট্র্যাটেজি যদি পেটেন্ট করা যেত। I know, right? তোমার আজকে যদি 1.66 মিলিয়ন সাবস্ক্রাইবার্স, আমি বলছি না শুধু আমার জন্য এসছে, ঠিক আছে, ডেফিনেটলি আই এম It's a team effort. ইটস এ টিম এফর্ট এট দ্য এন্ড অফ দ্য ডে, বাট ইয়া ডেফিনেটলি আমাদের তিনজনের মধ্যে যেটা একটা রয়েছে, আমরা একে অপরের কাজে ঢুকবো না। ওরা স্ট্র্যাটেজিতে ঢোকেন, আমিও কন্টেন্টে ঢুকি না। মাই জব, ইভেন ইফ ইটস আ ব্যাড কন্টেন্ট, আই নো ইটস আ ব্যাড কন্টেন্ট, ধরো এটা মনে হলো যে এটা খুব খারাপ দেখতে একটা কন্টেন্ট, খারাপ শুনতে কন্টেন্ট, মাই জব ইজ টু সেল ইট, strategize in such a way, ইরেসপেক্টিভ অফ দ্য কোয়ালিটি। strategize in such a way that Houseful 5 becomes your blockbuster of the year. That is your strategy. It cannot be the সিনেমাটা ভালো না বিক্রি করে দেখা। তাহলে এবার বলো আমরা কি করব? আচ্ছা, কামিং ব্যাক টু দ্যাট পার্ট। সো সেখানে দাঁড়িয়ে এই স্ট্র্যাটেজিটা তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি ইনস্টাতে, যেটা তোমাকে বলছিলাম যে যাই করি সেটাই কপি হয়ে যায়, যখন তুমি তো নিজের স্ট্র্যাটেজি বানাতেই পারো, কপি না করবে। তো সেখানে যাই স্ট্যাটিক বানাচ্ছি, যা রিলেট ডিজাইন বানাচ্ছি, দেখি সব কপি হয়ে যায় সকাল সকাল। তাই তোমাকে বলছি, বাট না, জোকস অ্যাপার্ট, সেটা হচ্ছে পুরো গোটা সোশ্যাল মিডিয়ায় চলছে কপির উপরে। 7 কিলোমিটারের মধ্যে কপি হচ্ছে, 7 কিলোমিটার? হ্যাঁ, আমি হাঁটি তো, আই নো। সো সেখানে দাঁড়িয়ে তোমার ইনস্টাগ্রাম অ্যান্ড ডেফিনেটলি ইউটিউবের স্ট্র্যাটেজি দুটো আলাদা করলে, ইউ কেটার টু দ্য সেম অডিয়েন্স মেবি, বাট স্ট্র্যাটেজাইজ ইন আ ডিফারেন্ট ওয়ে সো দ্যাট ইট ডাজেন্ট লুক লাইক এ রেপ্লিকেশন। সো তুমি এরকম না যে 9টায় ভিডিওটা ওখানে যাবে, তার মানে 9টায় এখানেও যেতে হবে। এটা ফেসবুক ইনস্টাগ্রামে আমরা করতাম, এখন বন্ধ করে দিয়েছি ওটা। প্রথমে ইটস লাইক বিল্ড অ্যান ইমেজ, দেন স্টপ ইট, অ্যান্ড নাও লেট ইট রান ইটস ওন কোর্স। সো নাও দ্য স্ট্র্যাটেজি ইজ ভেরি সিম্পল, উই উইল নট পোস্ট এনিথিং দ্যাট হ্যাজ লোগো ইন ইট। অ্যান্ড আমি ওপেনলি বলছি এটাও, কেন? সো দ্যাট দ্য পেজ গেটস মোর অর্গ্যানিক ট্র্যাকশন। লোগো মানে তুমি অর্গানাইজেশনাল একটা এফার্ট দেখতে পাচ্ছ, লোগো না মানে আই ওয়ান্ট টু ফোকাস অন মীর আফসার আলী দ্য হিউম্যান বিইং। Instagram will talk about Mir Afsar Ali the company, YouTube will talk about Mir Afsar Ali the company, but Facebook will talk about Mir Afsar Ali the human being, which is my brand ambassador for these two channels. So that is the strategy out here. এই গোটা কন্টেন্ট জেনারেশনের যে একটা প্রেশার থাকে, এতে দেখো ক্যাপ্টেনের তো বয়স হয়েছে, মানে আই থিঙ্ক হি ইজ 45। No, he'll be 51. এই বয়সে এসে যে এই যে একটা ঝক্কি, কন্টেন্ট জেনারেশনে তো একটা মারাত্মক ঝক্কি আছে, এটা আইডিয়েশন থেকে শুরু করে এক্সিকিউশন থেকে শুরু করে, তো টোটালটা যেহেতু ক্যাপ্টেনের নিজেরই মাথা আছে তাতে, কোথাও গিয়ে টায়ার্ড হয়ে যায় না মাঝে মাঝে? কোনোদিন বলে না যে ছেড়ে দে হলটা, আর পারছি না, ভালো লাগছে না? সেটা কি আমি জানি না। হ্যাঁ, বলতেই পারি টায়ার্ড হয়ে যায়। টায়ার্ডগুলো রাগের মাথায় বেরিয়ে আসে আমাদের উপরে, বাট এটা আমাদের তিনজনের বাইরে যায় না। ইফ হি হ্যাজ টু টেক হিজ র্যাথ আউট, কি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, অ্যান্ড মানুষটা এরকম না যে সারাদিন ধরে আমাদের ঝাড়ে, না, অত কারোর উপর বের করতে পারছে না। আমি বলছি না ইটস অ্যান অনার ক্যাপ্টেন যে তুমি আমাকে ঝাড়ছো, না, বাট আমি জানি যে মানুষটা প্রচণ্ড স্ট্রেসড আউট হয়ে গেছে। তোমাকে ভরসা করে। হ্যাঁ, সো হি ইজ লেটিং দ্যাট আউট। এরকম ক্যাপ্টেন আমার আর গোধূলি ঝগড়া হয়নি, এটা কোনোদিন হতে পারে না। সেই সময় মনে হয় না ধর ছেড়ে চলে যাবো? না, কোনোদিন মনে হয়নি? এই- হ্যাঁ হয়েছে, বুঝতে পেরেছি। আমি তোমাকে বলছি, আমি কামিং টু দ্যাট পয়েন্ট। देखो, लाइफ में बोले ना, तुमको सिर्फ वो 3 बार आता है एक चीज़, यू गेट 3 चांसेस, you don't get 3 wives but you get 3 chances, right? You do get 3 wives. Well, এখন আর হবে না। So yeah, এখন সাংসারিক হয়ে গেছি, দুটো বাচ্চা আছে আমার। 35 Yeah, I know. ম্যাজিক্যাল এজ। ম্যাজিক্যালি সব চেঞ্জ হয়ে যাবে, দেখো না। সো সেখানে দাঁড়িয়ে হ্যাঁ, তিনজনের মধ্যে প্রচণ্ড ব্যান্টার হয়, র্যান্ট হয়, এরকম। অ্যান্ড আইল টেল ইউ হোয়াট দ্য প্রবলেম ইজ ইন দ্য কারেন্ট, ইভেন দ্য ওয়ার্কিং সিনারিও। আসে এই তুমি যখন যে কারোর সাথে কথা বলবে, যারা চাকরি করছে বা কোনো কাজ করছে, তাদের মধ্যে নেগেটিভ এক্সপিরিয়েন্সেস এত বেশি না, দে স্ট্রাগল টু ফাইন্ড দ্য পজিটিভ এক্সপিরিয়েন্সেস, দ্য সানশাইন এক্সপিরিয়েন্সেস দ্যাট মেক দেয়ার ডে।
সেটা এলেও ইগনোর করে যায়, বুঝতে পারে না। বুঝতেই তো পারে না, মাথার উপর দিয়ে চলে, তারা জানি না কি করে জাজ করতে হয়, যাই দেখে সবই নেগেটিভ ভাবে। সো দ্য ফিল্টার ইজ নেগেটিভ। ইউ গিভ দেম মিষ্টি অ্যান্ড ইউ গিভ দেম বিষ, সেম থিং। আমি সবাই মানে আমার সাথে যারা কাজ করে আমি সবাইকে এটা বলার চেষ্টা করি যে আজকে এটা হলো, কালকে ওটা হলো, পরশু ওটা হলো, হবে খারাপই বেশি হবে, ভালো কম হবে, কিন্তু খারাপটার মধ্যে তুমি যদি ওই একটুখানি তোমার মন খারাপ হলো, তারপর ইমিডিয়েটলি তুমি যদি জোর করে নিজের মনকে পজিটিভ ভাবাতে শুরু করো, প্র্যাকটিসটা করাও না, দেখবে মন খারাপটা কিছুক্ষণ থাকবে, তারপর চলে যাবে, তারপর তুমি ওই ঘটনাটারই পজিটিভ এক্সপেক্ট নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়বে, এরপর যাই ঘটবে তোমার ওটা অভ্যেস হয়ে যাবে, পজিটিভটা খোঁজা অভ্যেস হয়ে যাবে। আজকে আমার হাত ভেঙে গেল, এটা ভাবো যে পাও তো ভাঙতে পারতো, হাত ভাঙলো, তার মানে তুমি হাঁটতে পারছো। হ্যাঁ, মানে এটা বোকা বোকা, শুনতে বোকা বোকা লাগে, কিন্তু এই জিনিসটা তোমাকে পজিটিভ থাকতে সাহায্য করে। কারেক্ট কারেক্ট কারেক্ট। এবং তোমাকে এক্সট্রা এংজাইটি, এক্সট্রা স্ট্রেস নিতে মানে বারণ করে এটা একদমই প্রচণ্ড, এটা আমাকে খুব হেল্প করে। এবং কি বলতো অনুপম, একটা জিনিস সেটা হচ্ছে আমাদের কাছে না, we have a lot of happy memories to bank upon. So if there is one fight, so I recently remember I was actually upset again. I was upset with something. I was very irritated and agitated. And captain did come up to me and tell me, so what is the shooting plan? My first thought, you know that I have experience handling shoots. Why are you asking me that question? What is the shooting plan, Mane? You are not sure that I'm capable of pulling off tomorrow's shoot, and it's just a promo shoot. Do we need a shooting plan? বলছে অফকোর্স আই ডু নিড আ শুটিং প্ল্যান। মানুষটা কিন্তু ঠিক কথা বলছে, আমি অন্য তুমি ট্যানজেন্টে উল্টো ভাবে ইন্টারপ্রেট করছো হ্যাঁ, কথাটাকে। আমি রেগেছিলাম, তার কোনো দোষ নেই। তোমাকে এটার পরের পার্সপেক্টিভ আমি বলছি, এখান থেকেই শুরু হয় ঝামেলা। হ্যাঁ, ঝামেলাটা শুরু হয় তো। এক্সপেক্টেড আউটকাম কি? এক্সপেক্টেড আউটকাম মানে আমরা হিটেড আর্গুমেন্ট করছি, ক্যাপ্টেনও রেগে গেছে আমার উপরে। আমি জেনারেল পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, মানে একটা মীর আফসার আলী স্টেচারের ভদ্রলোক, তার যে অ্যাচিভমেন্ট, সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। যদি এরকম হতো তাহলে তুই কালকের ছেলে আমাকে ইয়ে দেখাচ্ছিস, কালকের ছেলে আমায় ঘ্যাম দেখাচ্ছিস, তুই কালকের ছেলে, বেরিয়ে যা। এটা ভেতরে রেখে দিত। সেকেন্ড পয়েন্ট হচ্ছে বেরিয়ে যা। হ্যাঁ, বেরিয়ে যাটা হয়তো মানে সাথে সাথে বলতো না, কারণ ওকে আমার কাজে লাগবে, তোকে আমি দেখাচ্ছি মজা, ভেতরে ভেতরে লোক খুঁজি পাই, তোকে দেখাচ্ছি আমি, তোর পেছন মারবো আমি। এটা হচ্ছে জেনারেল পয়েন্ট অফ ভিউ থেকে। তুমি বলো এবার। এসব হয়ে গেল, আমি তো ফাটিয়ে চিৎকার করি না, আমি জেনারেলি খুব রেগে গেলে আমি খুব মানে যেটা বলে বেশি রেগে গেলে আমি তখন অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কথাই বলি না, বাংলা ইংলিশে, বাংলা আর হিন্দিতে মুখ থেকে কোনো কথা বেরোয় না, তখন শাশি থারুর হয়ে যায় আমি। তুমি ভাবো যার উপরে রাগটা দেখাচ্ছি, ঠিক আছে, সে অর্ধেক কথা বুঝতে পারছে না, ঠিক আছে, বিকজ আমি ভোকাবুলারি শো অফ করছি লিটারালি, ঠিক আছে, আমরা ওই জোনে ঢুকে যাই তো, ঠিক আছে। ক্যাপ্টেন সব কিছু শুনলো, শুনে বললো, শোন, আমার মনে হয় কালকে শ্যুটটা করা উচিত না আমাদের, ইফ দিস ইজ দ্য প্রিপারেশন, আই উড নট লাইক টু শ্যুট টুমরো, লেটস স্কেডিউল ইট ফর আ ডিফারেন্ট ডেট। এবার ক্যাপ্টেন আরও খোঁচা গেল, বিকজ গ্রুপে সঙ্গে সঙ্গে ওকে ইউ ডোন্ট ওয়ান্ট টু ডু ইট, গ্রুপের সঙ্গে সঙ্গে টিমকে কালকে শ্যুট নেই, অফ। ক্যাপ্টেন বলে, আমি বলে তোকে ওয়াশরুম গেলাম, তার মধ্যে তুই পাঠিয়ে দিলি 2 মিনিট। হ্যাঁ, আই জাস্ট থট পিপল শুড বি নোয়িং, they don't know how to plan tomorrow's schedule unless I give them confirmation, right? It's all dependent, every team. So Alto, I really don't know what's wrong, let's talk about it tomorrow. And so he leaves. যাওয়ার সময় কিন্তু বলে গেল, অল্টো বেরোচ্ছি আমি, লাইট পাখা বন্ধ করে দিয়ে চলে যাস। সাইন অফ এ ট্রু লিডার। ভাই তারপরে আমার মাথা ঠান্ডা হওয়ার পরে আমি I realized that something had happened in the evening. Work front, one of my biggest projects got cancelled, so I was a little upset. Somehow this came to me as on a very different note. আমি এই জিনিসটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। আমি শিখলাম একটা জিনিস, আমার কাছে মার্কেটিং বলো বা ব্র্যান্ড বলো, যেটার হচ্ছে যে ব্র্যান্ড হচ্ছে সেই সিম্বল যেটাকে দেখে ইউ উইল ফিল মানে যে আরে ভাই আমি একে বিশ্বাস করতে পারি, মাল ভালো বানায়। মার্কেটিং হচ্ছে আমার কাছে আমার যে বক্তব্যটা সেটা আমি কতটা ভালোভাবে তোমার কাছে পৌঁছে দিতে পারছি। তো এই দুটো মানে পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে আমাদের অপোজিশন পার্টিরা এমন কি করছে বা এমন কি করছে না যেটার জন্য তারা মেসেজ ঠিকঠাক পৌঁছাতে পারছে না। তাদের র্যালিতে লোক হয়, সব কিছু হয়, কিন্তু সেটা ভোটে টার্ন আউট হয় না। তারা মেসেজ ঠিকঠাক কত লোক হয় র্যালিতে? বিভৎস লোক হয়, 10 lakhs, 12 lakhs, 13 lakhs এরকম লোক হয়। And what is the population of your state?
আমি সবাইকেই ধরছি, তাদের প্রত্যেকটা ইভেন্টে জেনুইন যে লোকগুলো হয়, বিরিয়ানি ডিমের কথা বলছি না, জেনুইন যে লোকগুলো হয়, হ্যাঁ, তারা কেন আহ, তাদের নিজ নিজ জায়গায় সেই মেসেজটা পৌঁছে দিচ্ছে না যাতে ব্যাপারটা ওয়াইল্ড ফায়ারের মতো ছড়িয়ে যায় এবং সেটা ইলেকটোরাল পলিটিক্সে সেটার এফেক্ট দেখতে পাওয়া যায়। তা আমাদের এই এই পার্টিগুলো বা আমাদের অপোজিশন পার্টি এমন কোথায় ল্যাক করছে, স্টেটে একবার বলো, সেন্ট্রালেও বলো, যে এই মেসেজটা ছড়াতে অসুবিধা হচ্ছে। দেখো, I'll be very honest with you. I am not very much into politics, but yeah, but I do follow practices, I do follow trends, etc. সব কিছুই ফলো করি। Yes, I read a lot, so that also forms an opinion. The only one thing I always feel every year is the same thing. Every campaign is the same thing, right? তুমি যদি পলিটিক্যাল ক্যাম্পেইন বলো, I am not glorifying any political party out here. But the Namo campaign designed by Ogilvy, if I'm not wrong, was a campaign that actually touched a lot of people. Why? So if you do an analysis out of that, আমি যদি একটা সাকসেসফুল ক্যাম্পেইন লাস্ট ধরতে পারি, মানে সুপার সাকসেসফুল ব্লকবাস্টার ক্যাম্পেইন, সেটা হচ্ছে 2014 ক্যাম্পেইন, প্রাইম মিনিস্টার মোদির একদম ক্যাম্পেইন, যেটা আইপ্যাক করেছিল, মানে আমরা সবাই জানি এটা, সুতরাং আইপ্যাকের নাম নিতে কোনো অসুবিধা নেই। তারপরে আইপ্যাক অন্যান্য ইয়েরও হ্যান্ডেল করেছে, আমাদের বাংলারও হ্যান্ডেল করেছে, প্লাস অল ওভার ইন্ডিয়াতে অনেক ইলেকশন হয়েছে। এরকম ম্যাসিভ এফেক্ট, এরকম ম্যাসিভ ইন্সপিরেশনাল একটা ক্যাম্পেইন আর দেখতে পাইনি কেন? তার কারণটা হয়তো আমি সঠিক তোমাকে বোঝাতে পারবো না, বাট আই ক্যান টেল ইউ what are the focus areas that need to be considered to design a campaign. One, stop replicating what you have done already. Second, stop basking in your own glory. मैंने कल वो कर दिया था तो आज भी मैं कर नहीं सकता हूँ. You are dealing with a lot of Gen Zs. They are the ones who question. Your audience has changed, but your strategies did not. So যেটা তোমাকে একটু আগে বলছিলাম, মিলেনিয়ালস আমরা সব সহ্য করে এসেছি। আমরা হচ্ছে সেই পান্তা ভাতের, সেই বাংলা সিনেমার হিরোইন বা হিরো যারা বাড়িতে সহ্য করে এসছে সব রকমের ইনজাস্টিস, আমরা সব সহ্য করে এসেছি। জেনজি সহ্য করে না, এবং জেনজি কিন্তু দে আর কেপেবল অফ অ্যাকচুয়ালি ওভারথ্রোয়িং আ গভর্নমেন্ট। মানে আমরা কিন্তু এন্ডোর্স করছি না কোনো কিছু, না, বাট আমি যেটা ফ্যাক্ট, গ্লোরিফাইও করছি না যে তারা এটা করেছে এটা ঠিক, আমি জেনজিদের ছোটও করছি না, বাট হোয়াট আই এম অল ট্রাইং টু সে ইজ ইয়োর অডিয়েন্স হ্যাজ চেঞ্জড, দ্য টেস্ট হ্যাজ চেঞ্জ। তোমার ব্র্যান্ডিং আর মার্কেটিংও চেঞ্জ আনতে হবে। হ্যাঁ, ওভারঅল লুক, ঠিক আছে, ওভারঅল লুকটাও তোমাকে চেঞ্জ আনতে হবে। তুমি যদি আজকে সেম ঘিসাপিটা পলিসি দেখাও, ঘিসাপিটা স্ট্র্যাটেজি নিয়ে আসো, ডেফিনেটলি সেটা তোমার কোথাও গিয়ে ওয়ার্ক নাও করতে পারে। তাহলে আমি একদম দুর্বল জায়গা থেকে বলছি, আজকে আমাদের স্টেটে সবচেয়ে দুর্বল পার্টি যদি বলি সেটা হচ্ছে সিপিএম বা বামফ্রন্ট, কারণ তারা নেক্সট টু নীল বা নীলই বোধহয় সম্ভবত, লাস্ট ইলেকশনে এক্স্যাক্টলি রেজাল্ট আমার মনে পড়ছে না, নেক্সট টু নীলই হবে। তো তুমি প্রোভাইডেড এই মুহূর্তে তোমার কাছে যা ইনফরমেশান আছে আজকের ডেটে দাঁড়িয়ে, সেটা যদি তুমি সেই ইনফরমেশনের উপর বেস করে তুমি নেক্সট 2-3 মিনিটের মধ্যে যদি একটুখানি বলতে পারো যে কোথায় কোথায় তাদের চেঞ্জেসগুলো আনলে বা অ্যাপ্রোচে চেঞ্জেস আনলে তুমি একটা সুফল পাইয়ে দিতে পারতে। Again, I'm glad that you're thinking that way, but of course I'm not the right person to comment on that. But what I understand is the market, what I understand is a brand, what I understand is strategy, and what I understand is content marketing. ঠিক আছে, আমাকে এখন 4টে লোকে খিস্তি মেরে বলবে এটাই যে পলিটিক্স আর কন্টেন্ট মার্কেটিং দুটো আলাদা জিনিস। তারা বোকার স্বর্গে বসবাস করছে, প্লিজ। সো যখন নামও হয়েছিল, আই ক্লোজলি অবজার্ভ দ্য ক্যাম্পেইন, ঠিক আছে, ইট ইজ অল অ্যাবাউট হাউ ইউ মার্কেট ইয়োর পার্টি, না মার্কেট ইয়োর কজ। তো আজকে দাঁড়িয়ে if CPM is marketing its party ideologies instead of a cause, obviously সেটা সমস্যা। আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি,
what causes a lot of irritation and agitation for a lot of people. You promise to help people when they are in need, but then what you do, you ask 80 of your party members or believers to join you and host a banter session in front of ঢাকুরিয়া, যেখানে 80খানা লোক বসে আছে, আর তুমি কী নিয়ে কথা বলছো? তোমার এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কারেন্সি পড়ে যাচ্ছে, ইকোনমি ধসে যাচ্ছে, আনএমপ্লয়মেন্ট হচ্ছে, আর কি হচ্ছে না। আনএমপ্লয়মেন্টের সবথেকে বড় শিকার তো আমি বলতেই পারি। সো এটা তোমার ব্যাকগ্রাউন্ডে 5খানা কজ, যেটা নিয়ে মানুষ 5টা কজ নিয়ে চিন্তিত। সেখানে ইউ আর টকিং অ্যাবাউট হোয়াট ডিড দ্য সিএম সে টুডে ইভিনিং, অ্যান্ড দ্যাট ইজ নট ইভেন গোয়িং টু ইম্প্যাক্ট মাই লাইফ। সো হোয়াট কাইন্ড অফ ইম্প্যাক্ট? রেলেভেন্স হারিয়ে ফেলছো তুমি। হ্যাঁ। সো আজকে ঠিক আছে, আজকে আমার চিফ মিনিস্টারকে সবাই পছন্দ নাও করতে পারে এবং সবাই পছন্দ করতে পারে, দ্যাটস আ ডিসকোর্স আই উড সে। বাট সেখানে দাঁড়িয়ে তুমি যদি আজকে বলো যে উনি যেটা আজকে সন্ধেবেলা বললেন সেটা কেন বললেন, অ্যান্ড ইউ আর ফলোয়িং আপ উইথ আ 2.5 hour ডিসকাশন, দ্যাট গোজ ফর এনি পার্টি, ঠিক আছে। 2.5 hour ডিসকাশন, মেবি নিউজ চ্যানেলে অলমোস্ট আ 4 hour ব্যান্টার ডিবেট, কি না উনি এই কবিতাটা লিখলেন কি করে। তো সেখানে দাঁড়িয়ে তুমি যদি ডেফিনেটলি রেলেভেন্স হারিয়ে ফেলো, তোমার কজ নেই তো। আমরা এটা কিন্তু পলিটিক্স নিয়ে আলোচনা করছি না, আমরা আলোচনা করছি যে একটা ব্র্যান্ড ইমেজ তৈরি করা কি করে সম্ভব। মানে ব্র্যান্ড ইমেজটা তৈরি তো করতে হবে আলটিমেটলি কোথাও না কোথাও গিয়ে, তো সেটার পার্সপেক্টিভটা বোঝার চেষ্টা করছি, তাদের মাধ্যমে আমরা পুরো সিনারিওটা বোঝার চেষ্টা করছি, দ্যাটস ইট। সেটাতেও ভাববে যে আমরা পলিটিক্যাল আলোচনা করছি। এরপর আর কি বাড়ি বাড়ি গিয়ে বলে আসবো? দ্যাট ক্যান বি অ্যান অপশন সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। শুনুন, আমরা বলিনি, প্লিজ সাবস্ক্রাইব করুন। সো সেখানে দাঁড়িয়ে তুমি যে রেলেভেন্সটা হারাচ্ছ, তোমার কজ তুমি মার্কেট করতে পারছো না, ঠিক আছে, কজ মার্কেট করতে পারছো না। কিন্তু এখানে তুমি বলছো দেশের শাখা নেই, দেশের ইকোনমি নেই, কিন্তু তুমি এখানে বইমেলা বাদ দিলাম, লর্ডসের মোড়ে ঢাকুরিয়াতে বইয়ের স্টল খুলে বসে লাউড স্পিকারে কথা বলে যাচ্ছ, যেটা ওভারঅল একটা কস্টিং 50,000। হ্যাঁ, ওরা যদি সস্তায় আনতে পারে, আমাকে ভেন্ডারের নাম্বার দিলে আমি সত্যি তাদের এমপ্লয় করতে পারি আমার প্রোডাকশনগুলোর জন্য, বিকজ আই এম রিয়েলি লুকিং ফর চিপ ভেন্ডার্স, মানে ইনএক্সপেন্সিভ ভেন্ডার্স, নট চিপ ভেন্ডার্স, ইনএক্সপেন্সিভ ভেন্ডার্স। ইনফ্যাক্ট যেই মানে ভালো ভালো কাজগুলো করছে সেগুলোকেও মার্কেট করতে পারছে না, সেগুলোকেও গ্রাসরুটে পৌঁছে দিতে পারছে না। এটা ইগোর প্রবলেম না, এটা ল্যাক অফ নলেজের প্রবলেম, এটা সত্যি আমরা কোনোদিন আইডেন্টিফাই করে উঠতে পারবো না, কারণ তারা নিজেদের মধ্যেই লড়ে। কোথাও গিয়ে আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে তারা অ্যাকনোলজি করে না যে তাদের মধ্যে খামতি আছে। সেটা করাটা কিন্তু ইজ ভেরি হিউম্যান। সো উই ওয়ান্ট দেম টু বি হিউম্যান, উই ডোন্ট ওয়ান্ট দেম টু বি ডেমিগড। এটাই তো হয়ে যাচ্ছে। তো তুমি এটা তোমার দ্যাট কামস টু মাই সেকেন্ড পয়েন্ট, ইফ আ ব্র্যান্ড ইজ মোর হিউম্যান, ইট ইজ মোর রিলেটেবল। এটাই কেউ রিয়েলাইজ করে না। সো তুমি দেখো এখন ব্র্যান্ড কমিউনিকেশনগুলো এখন আগের থেকে অনেক হিউম্যান হয়ে গেছে, ঠিক আছে। ইনস্টেড অফ কি मैं तुम्हारे ऊपर परम पिता हूँ, এই কমিউনিকেশনটা চলে না। ইনস্টেড অফ দ্যাট তুমি খামতি দেখাও মানুষের, তুমি ব্র্যান্ডের খামতি দেখাও। ব্র্যান্ড বলছে আমি এই মানুষ, আমি শুধু এটাই পারি, বস আমি তোমাকে হেল্প করতে পারি, আমি গ্যারেন্টি দিতে পারি না। দ্যাট ইজ ইউর কি টেক ওয়ে, আই ক্যান হেল্প ইউ, রাইট। সো আজকে যদি একটা স্কিন ক্রিম বলে it helps reducing 98% of your pimples, instead of saying it will make your skin acne free, the first one is more believable. সেই জন্য এইসব ডিজিটগুলো, এইসব মাঝে মাঝে ডিজিটগুলো বানানো হয় 99.87%। ও আচ্ছা, যখনই 87টা দেয় তখনই বুঝে যাবে যে আচ্ছা এটা গিমিক, ঠিক আছে। বেশি অথেন্টিক হওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, কারণ এটা আমিও যখন স্পিচ দিই তখন বলি যে 32.53% অফ দ্য 73.18%। আমি কত পড়াশোনা করে এসেছি, ও 18টা মনে রেখেছে, মাথা মনে আছে, আমার কিছু মনে নেই। How did you feel? Honestly বলো। What I felt, thanks to you, because I actually got to speak out a lot of things that I never addressed. I had them in me. Definitely I have pent up experiences that I share on a very personal note. But I'm sure when your episode is going out, তোমার এপিসোডটা যখন পৌঁছবে 4টে লোকের কাছে, রিচটা বাড়বে আশা করছি, সেখানে দাঁড়িয়ে যদি আমার কথা বা আমাদের ডিসকাশনগুলো ওই একটা মানুষকে ইম্প্যাক্ট করতে পারে, আই থিঙ্ক আর পারপাস ইজ ফুলফিলড।